ছায়ার মায়া। সম্পূর্ণ গল্প। নামটি ইসলাম জিসান। সন্ধ্যার আকাশটিতে হালকা হালকা সূর্যের লাল আভা দেখা দিচ্ছে। হয়তো সবেমাত্র সূর্যটি পশ্চিম দিকে হারিয়ে গেল। কিছু পাখিরা ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে। এই সকল মনোমুগ্ধকর দৃশ্য মরিয়মের রুমের জানালা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এতে মন নেই তার। কারণ কোথায় আছে কোনো জিনিসে যদি আমরা মারাত্মকভাবে বিরক্তি বোধ করি, তবে সকল কিছুই আমাদের কাছে বিরক্তিকরই লাগে। মেয়েটি পড়ার টেবিলে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে খানিকক্ষণ পর একটা বই হাতে নিল। সেটি পড়ার উদ্দেশ্যে বইটির একটা পৃষ্ঠা উল্টোতেই আনমনে তার চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে এলো। আজকের মতো আর পড়তে বসতে পারল না সে। আমাদের জীবনে নাকি সকল কিছুরই সমাপ্তি রয়েছে, মরিয়মের কষ্টের সমাপ্তি নেই কেন তার জীবনে? খানিকক্ষণ আগের ঘটনা, মরিয়মকে নিয়ে যেন তার মা এক জটিল অভিযোগ করলেন। তবে এটা নতুন কিছু না, তার মা তাকে নিয়ে প্রায় প্রতিদিন কোনো না কোনো অভিযোগ করেই থাকেন। কথায় আছে মানুষ নিজের শরীরের আঘাত পর্যন্ত সহ্য করে নিতে পারে, কিন্তু কথার আঘাত নাকি কেউ সহ্য করতে পারে না। তবুও মরিয়ম মুখ বুজেই তার মায়ের সকল কথা সহ্য করে নেয় সব সময়। কিন্তু সে মুখ বুজে সহ্য করে নিলেও তার মন কি পারে তা করতে? এর উত্তরটাও খুব সহজ, তার মন সহ্য করতে পারে না বলেই তো আজকে তার প্রতিফলন এভাবে ঘটছে। সে যাই হোক, আপনাদের সাথে মরিয়মের একটু পরিচয় করিয়ে দেয়া যাক। 17 বছর বয়সী তরুণী মেয়ে মরিয়ম। সে সবেমাত্র কলেজে প্রথম বর্ষে ভর্তি হয়েছে। মেয়েটার যদি একটু গাঠনিক বর্ণনা দেয়া যায়, খুব সুন্দর টানা টানা দুটি চোখের অধিকারী সে। তার উজ্জ্বল শ্যামলা গায়ের বর্ণটাও যেন তার চোখ জোড়ার সাথে খুব মানিয়েছে। পাশাপাশি তার হালকা লাল গোলাপি ঠোঁট এবং ঘন লম্বা চুল, এ যেন সব মিলিয়ে এক হরিণ ন্যায় সুন্দর। তার হাসিটাও বেশ সুন্দর এবং মায়াবী। কিন্তু দুঃখের বিষয় হলো যে সেটা শুধু তার কষ্ট লুকানোর মাধ্যম মাত্র। কিছু কিছু মানুষ রয়েছে তারা সব সময় ভাবে কোনোভাবে মানুষ তাদের দ্বারা কষ্ট পাচ্ছে না, তো এইসব ভাবতে ভাবতে দিন শেষে তারা নিজেরাই কষ্ট পেয়ে যায়। সরল মানুষদের জন্য নাকি এই পৃথিবীটাও অনেক সহজ হয়ে যায়, কিন্তু এই সব কথা কল্পকাহিনীতে শুনতে ভালো লাগলেও বাস্তবে সরল মানুষদের জন্য এই পৃথিবীটা বেশ কঠিন। মানুষ শুধু কিছু কথার মাধ্যমে একটা মানুষের ক্ষতি করে ফেলতে পারে। কিন্তু এখানে মজার বিষয় হলো মরিয়ম এত বড় হওয়ার সত্ত্বেও সে এখনো ঠিক মতো কথাই বলতে পারে না। হয়তো সে তার মনের মধ্যে অনেক কথাই পুষে রাখে, কিন্তু সে তার সরলতার জন্য তা প্রকাশ করতে পারে না। এইসব মানুষগুলোই হয়তো ফুলের ন্যায় সুন্দর মনের অধিকারী হয়ে থাকেন। রাতের খাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই মরিয়মের মা তাকে ডাকছে খেতে যাওয়ার উদ্দেশ্য। অনেকক্ষণ ধরে ডাকার পরও যখন তার মেয়ে আসলো না, তিনি মরিয়মের রুমে গেলেন। এখানে উল্লেখ্য মরিয়মের মায়ের নাম মীরা বেগম। মীরা বেগম, এতক্ষণ ধরে ডাকছি শুনতে পাও না নাকি? মরিয়ম, আমার খেতে ইচ্ছে করছে না। মীরা বেগম, দেখো মরিয়ম নাটক না করে খেয়ে নাও বলছি। মরিয়ম, না মা, আমি খাবো না। এটা শুনে রেগে সেখান থেকে চলে গেলেন মীরা বেগম। এরপর খানিকক্ষণ পর মরিয়মের বাবা তুহিন হোসাইন আসলেন তার রুমে। ওনার হাতে একটা খাবারের থালা। তুহিন হোসাইন, শুনলাম আমার পরীর মতো মেয়েটা নাকি রাগ করেছে। উত্তরে কিছুই বলল না মরিয়ম। তুহিন হোসাইন, মা আমার খেয়ে নাও, নয়তো শরীর খারাপ করবে। মরিয়ম, কিন্তু আমার তো মনে হয় শরীর খারাপের চেয়ে মন খারাপ আরো বেশি কষ্টকর। তুহিন হোসাইন, আচ্ছা মা, তুমি আর মন খারাপ করো না। আমি মীরাকে বকে দিব কেমন? মরিয়মের মাথায় হাত বুলিয়ে দিয়ে। এরপর তুহিন হোসাইন মরিয়মকে বুঝিয়ে সুঝিয়ে রাতের খাবার খাইয়ে দিলেন। তুহিন হোসাইন মরিয়মের রুম থেকে চলে যাওয়ার পর মরিয়ম তার রুমের আলো নিভিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ল। সে তার চোখের পাতা বন্ধ করে রয়েছে, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছে না তার। মরিয়ম, বেশ কিছুদিন ধরে আমার কেন জানি রাতে এমন অনুভূতি হয় যে আমি ছাড়াও দ্বিতীয় কেউ একজন থাকে আমার এই রুমে। মনে মনে মরিয়ম আবার খানিকটা ঘুমানোর চেষ্টা করল, কিন্তু পারল না। কেন জানি তার কাছে মনে হচ্ছে তার এই অন্ধকার রুমে আরেকটা কালো কুচকুচে অন্ধকার কিছু রয়েছে। কিন্তু পরক্ষণেই আবার তার কাছে মনে হয় এটা তার মনের ভুল বা তার অতিরিক্ত দুশ্চিন্তার ফল। কিন্তু হঠাৎ করে কেন জানি সে তার কপালে খানিকটা তীব্র ব্যথা অনুভব করতে শুরু করল। এর কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসলো তার নাকে। ঘ্রাণটা কিছুটা চাঁপাবেলি ফুলের মতো, কিন্তু মরিয়মের বাড়ির আশেপাশে তো কোনো প্রকার ফুলের গাছ নেই।
তবে কোথা থেকে আসছে এই সুন্দর প্রাণ বিষয়টা বেশ চিন্তায় ফেলে দিল তাকে। তার চিন্তার এক পর্যায়ে সে হঠাৎ অনুভব করল তার কপালে কারো একটা স্পর্শের। এই স্পর্শ যেন তাকে পৃথিবীর সমগ্র চিন্তা, কষ্ট ভুলিয়ে দিল। কেন জানি সে নিমেষেই ঘুমের কোলে টলে পড়ল। ফজরের নামাজ আদায় করার উদ্দেশ্যে বিছানা ছেড়ে উঠে পড়ল মরিয়ম। এখানে বলে রাখা ভালো তার বাসায় একমাত্র সেই নামাজ পড়ে। কারণ সবাই তো আর রবের ভালোবাসা বুঝেন না, আর যে কিনা বুঝেন সে তাকে ছাড়তে চান না। মরিয়ম উঁচু করার জন্য তাদের বাসার কলের পাড়ে যায়। কিন্তু কি যেন একটা মনে করে সে তাদের বাড়ির সদর দরজা ত্যাগ করল। আজ কেন জানি মরিয়মের খুব করে ইচ্ছে করছে পুকুরের স্বচ্ছ পানিতে উঁচু করতে। হঠাৎ এই ইচ্ছে তার মাথায় আসলো, কেন এটা হয়তো তার নিজেরও জানা নেই। কিন্তু সে যেন কোনো এক অজানা মায়ার ধরে সেই পুকুরের দিকে অগ্রসর হচ্ছে। পুকুরটি মরিয়মের বাড়ির খানিকটা সামনেই অবস্থিত। ওটার যদি একটু বর্ণনা দেওয়া হয়, পুকুর পাড়টির আশপাশে কিছু ছোট ছোট গাছপালা এবং বড় দুটি নারিকেল গাছ রয়েছে। পাশাপাশি পুকুরটির পানি ব্যবহারের জন্য সেখানে কিছু সিঁড়িও গড়ে তোলা হয়েছে। খানিকটা ভোররাত হওয়ায় এসব অবশ্য স্পষ্টই বোঝা যাচ্ছে। মরিয়ম পুকুরের নিচের দিকে নামতে যাবেই ঠিক সেই সময় তার নাকে খানিকটা পচা মাছের মতো তীব্র একটা দুর্গন্ধ ভেসে আসতে লাগলো। এই তীব্র গন্ধে যেন মরিয়মের বমি আসার উপক্রম হয়। এমন সময় হঠাৎ সে তার সামনে কালো কুচকুচে বিভৎস একটি অবয়ব আবিষ্কার করল। এরপর সে চোখের পলক ফেলতেই দেখল সেটি উধাও। বিষয়টিকে মনের ভুল ভেবে আবারও সামনের দিকে এগোতে যাবে মরিয়ম। এমন সময় বেশ অবাক হলো সে। কারণ সে তার শরীরকে বারবার চেষ্টা করার পরেও এক চুল পরিমাণও নড়াতে পারছে না। এমন সময় হঠাৎ পিছন থেকে কিছু একটা তার গলা চেপে ধরল। ফলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসায় সে ছটফট করতে শুরু করল। ঠিক সেই সময় সে অনুভব করল, কিছু একটা ঝড়ের গতিতে তার সামনে এসে কিছু একটাকে আঘাত করল। এরপর মরিয়ম আবারও তার শরীরের নিয়ন্ত্রণ ফিরে পেল। অর্থাৎ যেটি তার গলা চেপে ধরেছিল সেটি তাকে ছেড়ে দিয়েছে। অতঃপর আবারও যেন চারপাশটা সেই চাপাবেলি ফুলের প্রাণে ভরে উঠল। মরিয়ম মনে মনে, বেশ কিছুদিন ধরে আমার সাথে যা হয়েছে আমি ভেবেছিলাম তা হয়তো মনের ভুল। কিন্তু আজকে যা হয়েছে সেটা অবিশ্বাস করার কোনো উপায় নেই আমার কাছে। এসবের কি আদৌ কোনো ব্যাখ্যা রয়েছে? এতক্ষণ যেন কি হলো কিছুই বুঝতে পারছে না মরিয়ম। তবুও সে ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামালো না। অজু সেরে নিয়ে মরিয়ম তার বাড়িতে চলে আসলো। বাড়িতে এসেই সে ফজরের নামাজটি সম্পূর্ণ করে নিল। তারপর সে তার বিছানায় শুয়ে খানিকটা ঘুমিয়ে পড়ল। সকালে মীরা বেগমের ডাকে ঘুম ভাঙল মরিয়মের। মীরা বেগম মরিয়মকে ডাকছে তাকে রান্নায় সাহায্য করার জন্য। চোখ কচলাতে কচলাতে রান্নাঘরে গেল মরিয়ম। মীরা বেগম, ঘুম ভাঙলে হাত ধুয়ে এসে আমাকে রান্নার কাজে সাহায্য করো। মরিয়ম, আচ্ছা মা, ঠিক আছে। মরিয়ম মীরা বেগমকে রান্নার কাজে সাহায্য করছে। এমন সময় হঠাৎ তার হাতে লেগে একটি লবণের কৌটা নিচে পড়ে যায়। ফলে কৌটায় থাকা সব লবণ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এটা দেখে বেশ রাগান্বিত হলেন মরিয়মের মা। মীরা বেগম, একটা কাজও যদি মেয়েটা ঠিক মতো করতে পারে, তোমার দ্বারা কিছু হবে না, বরং এটা অনেক ভালো হয় তোমায় বিয়ে দিয়ে ফেলি। খানিকটা কর্কশ কণ্ঠে। মরিয়ম, মা আমি তো ইচ্ছে করে করিনি, ভুল করে হয়ে গিয়েছে। মীরা বেগম, চুপ একদম, কাজ করার সময় মন কোথায় থাকে বেয়াদব। মরিয়ম, বলতেছি তো আমি ইচ্ছে করে করিনি মা। মীরা বেগম, তোমার মতো বয়সে থাকতে আমরা আমাদের মাকে কত সাহায্য করতাম, আর তুমি তেমন কিছুই করতে পারো না। মরিয়ম, মা আমি তেমন কোনো কাজ করতে পারি না, এটা কি আমার দোষ? আমি চেষ্টা তো করি সবটা ঠিক করে করার। মীরা বেগম, চেষ্টা করেও পারো না কেন? তোমার মতো এমন একটা আনাড়ি মেয়ে জন্ম দেওয়াই হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় পাপ। মরিয়ম, তুমি আমার সাথে সবসময় এমন কেন করো মা? তোমার কি আমাকে সহ্যই হয় না? মীরা বেগম, না, তোমার মতো মেয়েকে আমার সহ্য হয় না। মরিয়ম, ঠিক আছে, তবে আমার এই মুখ তুমি আর দেখবে না। অশ্রু ভেজা নয়নে। এই বলে মরিয়ম রাগ করে তার বাড়ি থেকে বের হয়ে গেল। মরিয়মের বাড়ি থেকে খানিকটা দূরেই ছিল তার ফুফু বাড়ি। সে তার ফুফু বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়ল। ওপাশ থেকে দরজাটি খুলে বেরিয়ে এলেন একটি মাঝবয়সী মহিলা। মূলত এটিই হলো মরিয়মের ফুফু আছিমা। মরিয়মের মুখখানা দেখে তার ফুফুর বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। কারণ এই বিষয় তিনি অভ্যস্ত। সে মরিয়মকে বাড়িতে নিয়ে গিয়ে বসালেন। আর বললেন মন খারাপ না করতে। সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল।
তবুও মরিয়মের বাড়ি থেকে কেউ আসলো না তাকে নিতে। এই সময়ের মধ্যে আছিমা অনেক চেষ্টা করেও পারেনি মেয়েটির মুখে কিছু তুলে দিতে। তাই এক প্রকার ব্যর্থ হয়েই সে মরিয়মকে তার ঘুমানোর ঘর দেখিয়ে দিল। মূলত এই ঘরটি ফাঁকাই পড়ে থাকে বাড়িতে আসা নতুন মেহমানদের জন্য। মারিয়মের চোখে কোনো ঘুম নেই আজও। তাই সে জানালার কাছে গিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে থাকে। আকাশে তারাগুলো বেশ ঝলমল করছে। হঠাৎ মরিয়ম তার পায়ের কাছে কোনো কিছু একটার স্পর্শ অনুভব করল। সে চমকে গিয়ে নিচে তাকাতেই একটি বিড়াল ছানাকে আবিষ্কার করল। সে বিড়াল ছানাটিকে দেখে খানিকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং ওটাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মরিয়ম, পরিবার যেমন আমাদের সবচেয়ে বেশি ভালো রাখতে পারে তেমনি সবচেয়ে বেশি খারাপও রাখতে পারে। তারা হয়তো এটা জানেই না তাদের কিছু কিছু কথা আমাদের উপর কেমন প্রভাব ফেলে। আচ্ছা মিয়াও, তুমি তিলে তিলে ধ্বংস হওয়ার উদাহরণ জানো? আমি বরং তোমায় শিখিয়ে দিচ্ছি, তা হলো তোমায় এমন পরিবারে জন্মগ্রহণ করতে হবে যেখানে তোমাকে সবসময় কারণে অকারণে কথা শোনানো হবে। সকালের সূর্য উদয় হয়েছে। মরিয়মের বাবা এসেছেন মরিয়মকে নিতে। কিন্তু সে কিছুতেই পারছে না তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাজি করতে। মরিয়ম বাড়িতে যেতে নারাজ হওয়া সত্ত্বেও একটা বিষয় জানতে পেরে পরক্ষণেই রাজি হয়ে গেল। বিষয়টা হলো আজকে তার মামার বিয়ে। কেউই হয়তো চাইবে না আজকের এই আনন্দের দিনটি হারাতে। মরিয়ম তার বাবার সাথে বাড়িতে চলে এসেছে। সে বাড়িতে ঢুকতেই তার মা মীরা বেগম তাকে দেখে রাগে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। কিন্তু এসবের তোয়াক্কা না করে মরিয়ম সোজা তার রুমে চলে যায়। এরপর খানিকটা তৈরি হয়ে নিল সে এবং বেরিয়ে গেল তার মামার বাড়ির উদ্দেশ্যে। অনেকটা পথ অতিক্রমের পর মরিয়মরা পৌঁছে গেল তার মামার বাড়িতে। মরিয়মের মামার সুবিশাল এই বাড়িটি আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ফুল, বিভিন্ন রং বেরঙের নকশা করা কাপড় দিয়ে সাজানো হয়েছে সম্পূর্ণ বাড়িটি। মরিয়মের বাবা মা পরিবারের লোকজনের সাথে কুশল বিনিময় করছেন। এমন সময় হঠাৎ মরিয়মকে পিছন থেকে কেউ একজন তার মাথায় টোকা দিল। মরিয়ম, আরে রামিসা আপু তুমি? রামিসা, হ্যাঁ আমি। মরিয়ম, কতদিন পর দেখলাম তোমায়। রামিসা, হ্যাঁ রে, আসলেই অনেকদিন পর দেখা হলো আমাদের। তা কেমন আছো তুমি? মরিয়ম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই দেখছেন। তুমি কেমন আছো? রামিসা, আলহামদুলিল্লাহ ভালো। মরিয়ম, এইবার আমরা মামার বিয়েতে অনেক মজা করব, ঠিক আছে আপু? রামিসা, তা তো করতে হবেই। এমনিতেই আজকে অনেকদিন পর আমরা এক হয়েছি। পড়াশোনার জন্য এসবের সময় মেলে না এখন। এরপর কনের বাড়ির উদ্দেশ্যে বরযাত্রীগণ ওদের রওনা দেওয়ার সময় হয়ে এলো। বাড়ির বাহিরে কিছু গাড়ি অপেক্ষা করছে তাদেরকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য। তাই বরযাত্রীগণরা আর বেশি দেরি করল না। অর্থাৎ মরিয়ম, রামিসা এবং তার মামা সহ পরিবারের সকলেই গাড়িগুলোতে উঠে বসল। ড্রাইভার সাহেবরা আল্লাহর নাম নিয়ে এক এক করে গাড়ি স্টার্ট করলেন। শুরু হলো কনের বাড়ির উদ্দেশ্যে তাদের যাত্রা। তাদের এই যাত্রায় মরিয়ম ও রামিসা এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে অনেক আনন্দ করল। তারা সারা রাস্তায় অনেক গল্প গুজব করেছে। অবশেষে শেষ হলো তাদের যাত্রা। পৌঁছে গেল তারা কনের বাড়িতে। কনেপক্ষরা বেশ আপ্যায়ন করলেন তাদের। তারপর দিন কবুল বলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল মরিয়মের মামা এবং নতুন মামি। এইবার তাদের বাড়িতে ফেরার পালা। তারা গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করল। এমন সময় হঠাৎ একটি ছেলের সাথে রামিসার ধাক্কা লাগলো। ছেলেটি হয়তো ইচ্ছে করেই এই কাজ করেছে। এটি বুঝতে পেরে মরিয়ম ভীষণভাবে রেগে গেল। মরিয়মের চোখ দুটো খানিকটা লাল বর্ণ ধারণ করল। সে বিস্ফারিত চোখে ছেলেটির দিকে তাকিয়ে রয়েছে। এটি দেখে সেই ছেলেটি ভয় খানিকটা ডুব গিলল। তার এই ভয়ের কারণ মরিয়মকে দেখলে হয়তো বেশ বোঝা যাচ্ছে। বিড়বিড় করে কি যেন বলছে মরিয়ম। এরপর হঠাৎ সে উচ্চস্বরে বলে উঠল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ বা আগে মরবে কেউ বা পরে। এটা বলে জোরে জোরে হাসা শুরু করল সে। তার এই হাসি শত চেষ্টা করার পরেও কেউ থামাতে পারছে না। পরিস্থিতি বেশি খারাপের দিকে গেলে সেখানকার গ্রামের কয়েকজন মিলে একটি হুজুরের কাছে খবর পাঠায়। হুজুর এসে বুঝতে পারলেন সবটা, কিন্তু কাউকেই তেমন কিছু জানালেন না। তিনি খানিকটা দোয়া পাঠ করা শুরু করলেন। তারপর দোয়া পড়া শেষে একটা পানির গ্লাসে ফু দিয়ে পানিটি খাইয়ে দিলেন মরিয়মকে। ফলে শান্ত হলো মরিয়ম, কিন্তু হঠাৎ করে সে জ্ঞান হারালো। টানা 2 দিন পর জ্ঞান ফিরল মরিয়মের। সে বিছানা থেকে খানিকটা উঠে বসল। এটা দেখে মরিয়মের বাবা মরিয়মের কাছে আসলেন। তুহিন হোসাইন,
মা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? মরিয়ম: ভালো, কিন্তু উইদিন কি হয়েছিল? তুহিন হোসাইন: তুমি উইদিন হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছিলে। এটা দেখে গ্রামের কিছু লোকজন হুজুরকে খবর দেন। তারপর হুজুর: আসলে তুমি শান্ত হও ঠিকই, কিন্তু পরক্ষণেই তুমি জ্ঞান হারাও। মরিয়ম: আচ্ছা বাবা, আমার সাথে এমনটা হওয়ার পেছনের কারণ তোমরা জানতে চাওনি হুজুরের কাছে? তুহিন হোসাইন: জানতে তো চেয়েছিলাম, কিন্তু তিনি বেশি কিছু বলেননি এই বিষয়ে। মরিয়ম: তবুও কি বলেছেন উনি? তুহিন হোসাইন: তিনি বলেছিলেন, তারা শুধু তখনই সুযোগ পায় যখন কোনো মানুষ অধিক পরিমাণে নরম প্রকৃতির হয় অথবা একা থাকতে পছন্দ করে, নয়তো বা হঠাৎ করে কোনো মানুষ যখন প্রচণ্ডভাবে রেগে যায়। সে যাই হোক, তোমার মেয়েকে একটু সাবধানে রাখিও, কারণ সামনে তার জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। আমি এসবের মানে জানতে চাইলে তিনি আমাকে আর কিছুই বলেননি। কিন্তু আমার তো তোমাকে নিয়ে খুব টেনশন হচ্ছে। মরিয়ম: তুমি অযথা টেনশন করছো, আমার কিছুই হবে না বাবা। এরপর মরিয়মের রুম থেকে চলে গেলেন তুহিন হোসাইন। খানিকক্ষণ পর বাহির থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসলো মরিয়মের কানে। সঙ্গে সঙ্গে সে নিজের বিছানা ছেড়ে উঠল এবং মাগরিবের নামাজ আদায় করে নিল। মাগরিবের নামাজ শেষে মরিয়ম তার রুমে বসে রয়েছে। এমন সময় হঠাৎ তার রুমের সমস্ত আলো নিভে গেল। মরিয়ম তার রুমে কিছু একটার উপস্থিতি টের পেল। মরিয়ম: আমার আবারও কেন জানি মনে হচ্ছে এই রুমে আমি ছাড়াও দ্বিতীয় কোনো একজন আছে। আমি পুনরায় সেই মিষ্টি ঘ্রাণটা পাচ্ছি যেটা আমি সব সময় পেয়ে থাকি এবং তা আমাকে বরাবরই মুগ্ধ করে তুলছে। এইবার মরিয়ম আর নিজেকে সামলাতে পারল না। সে বলেই ফেলল, কে আপনি? আমি আপনাকে দেখতে পাই না, তবুও মনে হয় আপনি আমার সাথে বসবাস করছেন। উত্তরে অপর পাশ থেকে কোনো জবাব এলো না। তবুও থামল না মরিয়ম, একটার পর একটা পাল্টা প্রশ্ন করেই গেল। আরে বাবা, কি করছো? এত প্রশ্ন একবারে কেউ করে নাকি? মরিয়ম: দেখুন, আমার ধারণাই ঠিক হলো। আমার সাথে সত্যি সত্যি কোনো একজন বসবাস করে আমার অজান্তে। কিন্তু আমার মূল প্রশ্ন হলো, আপনি কে? আমি হলাম জিন। মরিয়ম: কি সত্যি আপনি জিন? হ্যাঁ, সত্যি। আল্লাহ বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। সূরা জারিয়াত 56। মরিয়ম: আপনারা কি মানুষের থেকে বেশি ভালো হয়ে থাকেন? এমন কোনো বিষয় না, আমাদের মধ্যে যেমন ভালো জিন রয়েছে তেমন খারাপ জিন রয়েছে। আর মানুষ হোক বা জিন জাতি হোক, আল্লাহ প্রত্যেকেই ভাবার ক্ষমতা দিয়েছেন। আমাদের চিন্তাভাবনার ধরনটাই ঠিক করে আমরা ভালো হব না খারাপ হব। মরিয়ম: বাহ, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। তা ঠিক আছে, কিন্তু আমি অবাক হচ্ছি আপনি আমার সাথে ভয় না পেয়ে কিভাবে কথা বলছেন। মরিয়ম: জিনে আমার ভয় নেই, আমার ভয় তো মানুষে। মানুষ থেকে একমাত্র তারাই দূরে থাকতে চায়, যারা তাদের ভয়ঙ্কর দেহরূপ দেখেছে। আমার মনে হয় তাদের মতো আপনিও একজন। মরিয়ম: ঠিকই ধরেছেন। মানুষ নিজের মনের আনন্দের জন্য অন্যের মন হত্যা করতেও দ্বিতীয়বার ভাবে না, তাই এখন আমি মানুষ বড্ড ভয় পাই। বিষয়টি বুঝতে পারলাম, কিন্তু আমার আপনাকে কিছু বলার ছিল। মরিয়ম: হ্যাঁ বলুন। আপনার সেই দিনের অস্বাভাবিক আচরণের কারণ আমি আপনাকে ব্যাখ্যা করছি। আপনাকে মূলত কালো জাদু করা হয়েছে। কালো জাদু হলো খারাপ জিনদের সাথে চুক্তির মাধ্যমে কোনো কাজ করিয়ে নেওয়া। কোনো একজন আপনার ক্ষতি করতে চায়। মরিয়ম: কিন্তু কেউ কেন আমার ক্ষতি করতে চাইবে? তা আমার ঠিক জানা নেই। কিন্তু এটা থেকে মুক্তির উপায় আমি আপনাকে বলে দিতে পারি। মরিয়ম: আচ্ছা বলুন তবে। আপনাদের বাড়ি থেকে দূরে একটা কবরস্থান আছে। কবরস্থানটির নাম শেখ জাহাঙ্গীর কবরস্থান। সেই কবরস্থানে একটা বড় আকারের শিমুল গাছ রয়েছে। শিমুল গাছটার নিচে রয়েছে মাটিতে পুঁতে রাখা একটি পুতুল। পুতুলটির গায়ে 101টা সূচ ফোটানো। শুধু তাই নয়, ওই পুতুলটির ভিতরে রয়েছে আপনার নখের অংশ এবং চুল। মরিয়ম: কিন্তু কেউ আমার নখের অংশ এবং চুল কিভাবে পেল? মানুষ হলো সুযোগ সন্ধানী। তারা সুযোগ পেলে সুযোগের ব্যবহার করতে ছাড়ে না। মরিয়ম: কিন্তু এখন মূলত আমাকে কি করতে হবে সেটা বলুন। আপনাকে ফজরের নামাজের পরপর সেই কবরস্থানে যেতে হবে। সেখানে থাকা সেই পুতুলটি প্রথমে খুঁজে বের করতে হবে। তারপর তার গায়ে থাকা 101টা সূচ বের করে ফেলে দিতে হবে এবং সেই পুতুলটিতে আগুন ধরিয়ে দিতে হবে। তবেই আপনার উপরে করা কালো জাদুটি কেটে যাবে। মরিয়ম: আচ্ছা, তাহলে আমি আপনার কথা মতো ফজরের সময় কাজটি করে ফেলব। ঠিক আছে, এখন তবে আমি আসি। আসসালামু আলাইকুম।
মরিয়ম: ওয়ালাইকুম সালাম। এরপর সেই আওয়াজটি চলে গেল। অর্থাৎ জিনটি মরিয়মের কাছ থেকে বিদায় নিল। এখানে আপনাদেরকে একটু কালো জাদু সম্পর্কে বিশদভাবে জানানো যাক। ইসলামে কালো জাদুকে হারাম করা হয়েছে, কারণ এটার সাহায্যে আমরা কোনো ব্যক্তির ক্ষতি করে ফেলতে পারি। যদি আমাদের কাছে সেই ব্যক্তিটির শরীরের কোনো অংশ অর্থাৎ নখ কিংবা চুল থাকে। কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তিটির কাপড়ের অংশ দিয়েও এটা সম্ভব হয়। কালো জাদুতে শয়তান অর্থাৎ খারাপ জিনদের সাথে চুক্তি করা হয়। চুক্তিতে তারা আমাদের কাজ করে দেয়, ফলে আমাদের কাছ থেকে আমাদের কোনো গুরুত্বপূর্ণ সম্পদ উপহার হিসেবে নেয়। এইবার আসা যাক মূল গল্পে। ফজরের পর শেখ জাহাঙ্গীর কবরস্থানে কাছাকাছি চলে এসেছে মরিয়ম। এমন সময় সে উপলব্ধি করল তার পেছনে পেছনে কেউ হাঁটছে। সে ব্যাপারটিকে তেমন পাত্তা দিল না এবং সোজা কবরস্থানের ভেতর ঢুকে গেল। সারা কবরস্থান জুড়ে কেউ নেই, থেকে থেকে নীরব কবরস্থানে হালকা দমকা বাতাস বয়ে যাচ্ছে। মরিয়ম কবরস্থানের গভীরে অগ্রসর হল। হঠাৎ তার চোখের পলক দিয়ে পড়ল একটি শিমুল গাছের উপর। সেই শিমুল গাছটির নিচে গিয়ে দাঁড়ালো এবং একবার নিচ থেকে উপর পর্যন্ত দেখে নিল শিমুল গাছটিকে। তারপর গাছটির এদিক ওদিকের মাটি সরিয়ে দেখতে লাগলো। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে সত্যি সত্যি একটি পুতুল আবিষ্কার করল। পুতুলটি সাদা ও লাল কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে এবং ওটার গায়ে অসংখ্য সূচ ফোটানো রয়েছে। মরিয়ম: ওই জিনটির কথা মতে আমি তো এই পুতুলটি পেয়ে গেলাম, কিন্তু তার কথা অনুযায়ী আমি এটা পুড়িয়ে ফেলবো কিভাবে, কারণ আমি তো এটা পোড়ানোর জন্য কোনো সামগ্রী আনিনি। মরিয়ম পুতুলটি থেকে এক এক করে সব সূচ বের করল। হঠাৎ চোখের পলকে পুতুলটিতে আগুন ধরে গেল। মরিয়ম হাত থেকে পুতুলটি ফেলে দিল। এরপর চোখের নিমিষেই সেই পুতুলটি পুড়ে ছাই হয়ে গেল। তারপর কাজ শেষ হওয়ায় মরিয়ম পুনরায় মরিয়মের বাড়িতে ফিরে এলো। এতক্ষণে সকাল হয়ে গিয়েছে, ফলে মরিয়মের বাড়ির সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। মরিয়ম বাড়িতে প্রবেশ করতেই তার মায়ের নানান লবণাক্ত প্রশ্ন তাকে চেপে ধরল। সেও চায় তার মাকে প্রতিটা কাজ জানিয়ে করতে, কিন্তু তার মায়ের এরূপ কার্যক্রমের জন্য তা পারে না। মীরা বেগম: দেখেছ তোমার মেয়েকে এত সকাল সকাল কি এমন মহামান্য কাজ করতে বেরিয়েছিল? তুহিন হোসাইন: মা তুমি কোথায় গিয়েছিলে? মরিয়ম: বাবা ভালো লাগছিল না, তাই একটু হাঁটতে বেরিয়েছিলাম। মীরা বেগম: মহারানীর এখন আবার ভালো লাগে না। আমি বুঝি না তুমি এইসব নাটক করে কি লাভ পাও। তুহিন হোসাইন: থামো তো তুমি মীরা। মেয়ে বলছে তো ওর ভালো লাগছিল না তাই গিয়েছে। এই ব্যাপারটাকে এত বাড়ানোর কোনো মানেই হয় না। এরপর মরিয়ম আর বেশি কথা বাড়ালো না, সে সোজা তার রুমে চলে আসলো। সে রুমে ঢুকতেই একটি বিড়াল আবিষ্কার করল। বিড়ালটি দেখার সঙ্গে সঙ্গে সে ওটাকে আদর করার জন্য কোলে তুলে নিল। বিড়ালটি চোখের নিমিষে উধাও হয়ে গেল এবং মরিয়মের কানে একটি চেনা আওয়াজ ভেসে আসলো। কি করছেন, লজ্জা লাগছে তো আমার? মরিয়ম: লজ্জা লাগলে কে বলেছে আপনাকে বিড়ালের রূপ ধারণ করতে? এমনিতেই আমি বিড়াল দেখলে নিজেকে সামলাতে পারি না। সে যাই হোক, আজকে থেকে আপনার আর কোনো ভয় নেই। আপনার উপর থেকে কালো জাদুর প্রভাব কেটে গিয়েছে। মরিয়ম: এটা সম্ভব হয়েছে আপনার জন্যই, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ না, আমার তো অন্য কিছু চাই। মরিয়ম: কি চাই আপনার? তা সময় আসলেই জানতে পারবেন। মরিয়ম: তো কবে আসবে সেই সময়? যেদিন আপনি চাইবেন। মরিয়ম: কিছু না বুঝতে পারা আমার সরল মন। সরল মন বলেই তো আমার কাছে এতটা পছন্দের আপনি। মরিয়ম: যাক, মানুষের কাছে পছন্দের হতে না পারলেও অন্তত দিনের কাছে তো হলাম। আচ্ছা, সবারই তো নাম থাকে, আপনার কি কোনো নাম নেই? আছে তো, আমার নাম তামলিক। মরিয়ম: ও আচ্ছা। জি, আপনি চাইলে আমাকে এখন থেকে এই নামেই ডাকতে পারেন, কারণ এখন থেকে আমি আপনার সাথে সবসময় রয়েছি। মরিয়ম: কি সত্যি? কিন্তু আপনি আমার সাথে থেকে কি করবেন? তামজিদ: আপনার খারাপ সময়গুলোতে ভীষণভাবে পাশে থাকব। মরিয়ম: আমি যাকে এখন পর্যন্ত দেখিনি সে কিনা আমার পাশে থাকবে? তামজিদ: দেখতে চান আমাকে? মরিয়ম: হ্যাঁ, চাই তো। তামজিদ: আজ না, অন্য কোনোদিন দেখিয়ে। কারণ আমরা আমাদের চাওয়া জিনিস সহজে পেয়ে গেলে সেটার কদর করতে পারি না। মরিয়ম: আচ্ছা, কিন্তু অন্তত এটা বলুন আপনারা কেমন দেখতে হন? তামজিদ: প্রজ্বলিত অগ্নিশিখা থেকে আমাদের জিনদের সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমরা চাইলে বিভিন্ন কিছুর রূপ ধারণ করতে পারি। মরিয়ম: ও আচ্ছা, বুঝতে পেরেছি। তামজিদ: শুনো মরিয়ম, আর কোনো কথা বলিও না, কারণ রুমে তোমার মা আসছে।
এমন সময় মরিয়মের রুমে মীরা বেগম প্রবেশ করলেন। তিনি মরিয়মকে উদ্দেশ্য করে তাকে বাড়ির কাজে সাহায্য করতে বললেন। উত্তরে মরিয়ম তার মাকে বলল, সে একটু পর যাবে। এরপর রুম থেকে বেরিয়ে গেলেন মীরা বেগম। মরিয়ম, আপনি আমাকে একটু আগে তুমি করে বললেন কেন? আপনাকে কিন্তু এবার ধরে মারব। খানিকটা মজার ছলে। নামজিৎ, আমাকে আপনি মারবেন কেমনে? আমাকে তো আপনি দেখতেই পাচ্ছেন না। মরিয়ম, চিটার, আমি কিন্তু খেলবো না। নামজিৎ, এখানে কোনো খেলা হচ্ছে না যেটা তুমি খেলবা। মরিয়ম, আপনি আমাকে আবারও তুমি করে বলছেন। নামজিৎ, আপনিও আমাকে তুমি করেই বলুন জনাব। মরিয়ম, আচ্ছা তবে এখন থেকে আমি তোমাকে তুমি করেই বলবো। জানো দামু, আমি এত কথা কোনো দিনও কারো সাথে বলিনি। নামজিৎ, বলনি তো কি হয়েছে, এখন থেকে বলবে। আর আমাকে দামু বললে কেন? আমার নাম তো নামজিৎ। মরিয়ম, আদর করে বললাম। নামজিৎ, এখন তোমার মাকে বাড়ির কাজে সাহায্য করতে যাও। তা না হলে আসল আদর উনি তোমাকে করবেন, তাও আবার বকুনি দিয়ে। নামজিদের এই কথায় মরিয়ম খানিকটা হাসল এবং তার মাকে বাড়ির কাজে সাহায্য করতে চলে গেল। সন্ধ্যার পর মরিয়ম তার রুমে জানালার কাছে বসে রয়েছে। আঙ্গুনে সে সূর্য ডুবে যাওয়া আকাশটার দিকে তাকিয়ে রয়েছে। থেকে থেকে খানিকটা মৃদু বাতাস বয়ে যাচ্ছে, ফলে মরিয়মের চুলগুলো তার মুখের উপর এসে পড়ছে। হঠাৎ তার চুলগুলো কেউ একজন তার কানের মধ্যে গুঁজে দিল। মরিয়ম স্পষ্ট সেই স্পর্শ অনুভব করল, কিন্তু সে তাকিয়ে দেখল কেউ নেই। নামজিৎ, কি হয়েছে? মন খারাপ করে রয়েছ কেন? মরিয়ম, আজকে কলেজে আমার একটা বান্ধবী আমাকে নিয়ে পিছনে পিছনে খুব বাজে মন্তব্য করেছে। আচ্ছা, আমি কি সত্যিই এতটা খারাপ যে সে আমাকে নিয়ে খারাপ ধারণা রাখছে? নামজিৎ, সৌন্দর্য মানুষের অন্তরে বসবাস করে। যার অন্তর যত সুন্দর, অন্যকে সে তত সুন্দর করে দেখতে পায়। তাই কেউ তোমাকে ততটাই ভালো অনুভব করাবে যতটা তার মন সুন্দর। আর কেউ তোমাকে ততটাই খারাপ অনুভব করাবে যতটা তার মন অসুন্দর। মরিয়ম, ধন্যবাদ আমাকে বিষয়টি এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য। নামজিৎ, পৃথিবীতে অনেক রকমেরই সুন্দর অনুভূতি রয়েছে। তার মধ্যে একটি অন্যতম সুন্দর অনুভূতি কি জানো? মরিয়ম, কিটা? নামজিৎ, কোনো অগোছালো মানুষকে গুছিয়ে ফেলার অনুভূতি, যা আমি ভোগ করতে চাই। অর্থাৎ, আমি এই অগোছালো তুমিকে আমার মতো করে গুছিয়ে তুলতে চাই। মরিয়ম, জানেন আমিও না ভালো থাকার স্বাদ গ্রহণ করতে চাই। কিন্তু কেন জানি না সব সময় সবশেষে মনে হয় আমি ভালো নেই। নামজিৎ, আজ থেকে আমি আপনাকে ভালো রাখার দায়িত্ব নিলাম। আপনার খারাপ সময় মানে আমার খারাপ সময়। মরিয়ম, আমি একজন বিরক্তিকর মানুষ, আমাকে বেশি দিন সহ্য করা যায় না। নামজিৎ, তুমি মোটেও বিরক্তিকর নও, বরং আমার কাছে বিরক্তকর তো তারা যারা তোমার সরলতার পরিবর্তে নিজের কঠোরতা দেখায়। মরিয়ম, আচ্ছা, শুনো না, আমি না এখন পড়তে বসবো, তোমার সাথে পড়ে কথা বলি। নামজিৎ, বাহ, মেয়েটি মনে হচ্ছে অনেক পড়াশোনা করে। মরিয়ম, কচু, আমি মোটেও বেশি পড়াশোনা করি না। এত করে লাভ কি, একদিন তো মরেই যাবো খানিকটা মজার ছলে। নামজিৎ, ওই জন্যই তো আগামী 1 মাস ধরে দেখছি তুমি প্রতিদিন 34 ঘন্টা পড়ার টেবিলে বই নিয়ে বসে থাকো। মরিয়ম, না মানে? নামজিৎ, থাক, হয়েছে, তোমাকে আর না মানে করতে হবে না। মরিয়ম, কিন্তু 1 মিনিট, তুমি কিভাবে জানলে যে আমি আগামী 1 মাস ধরে কতক্ষণ পড়াশোনা করি? নামজিৎ, না মানে? মরিয়ম, এইবার তুমি না মানে করছো কেন? না মানে না করে চুপচাপ বলে ফেলো তো। নামজিৎ, আসলে আমি আগামী বেশ কিছুদিন ধরে তোমার সাথেই রয়েছি তো। তাই আমি তোমার সম্পর্কে সকল কিছুই জানি, যেমন তোমার ভালো লাগা, তোমার খারাপ লাগা। এক কথায় আমি একটা মানুষ চিনেছি, যেই মানুষটা সম্পর্কে আমি যতই জানি না কেন, তার সম্পর্কে আরো জানতে চাওয়ার এই ইচ্ছেটা যেন প্রবলভাবে বেড়েই চলছে। মরিয়ম, কিন্তু তুমি এতদিন ধরে আমার সাথে রয়েছে কেন? নামজিৎ, কারণ আমার ভালো লাগে তাই। আর প্রত্যেকেরই উচিত তার ভালো লাগাকে প্রাধান্য দেওয়া, আমি শুধু তাই করেছি মাত্র। মরিয়ম, তাই বুঝি? নামজিৎ, যান, এখন গিয়ে পড়তে বসুন জনাব। এরপর মরিয়ম পড়াশোনায় মগ্ন হয়ে গেল। কিন্তু তবুও নামজিৎ গেল না তার রুম থেকে। মরিয়মের মায়া যেন ছাড়ছেই না তাকে। কলেজে বসে ক্লাস করছে মরিয়ম, কিন্তু ক্লাসে খুব একটা মন বসছে না তার। তবুও যেন সে ক্লাসে মনোনিবেশ করার চেষ্টা করেই যাচ্ছে। অবশেষে শেষ হলো ক্লাস। মরিয়ম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল।
প্রায় সময়ই পড়াশোনা আমাদের অস্বস্তির কারণ হয়ে যায়, কিন্তু আমাদের জীবন কি পড়াশোনার জন্যই? না, জীবনের জন্য পড়াশোনা? মরিয়ম এইসব নিয়ে ভাবতে ভাবতে তার ব্যাগ গোছাচ্ছে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। মরিয়ম ক্লাস থেকে বের হতে যাবেই এমন সময় পেছনে থেকে তার বান্ধবী তাসনিম তাকে ডাক দিল। তাসনিম, কি খবর দোস্ত, কেমন আছিস? মরিয়ম, আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? তাসনিম, আমিও ভালো আছি, কিন্তু তোমার তো খবরই পাওয়া যায় না এখন। এত পড়াশোনা কেউ করে নাকি দোস্ত? মরিয়ম, আসলেই রে, এই পড়াশোনা আর ভালো লাগে না। তাসনিম, আমি এইসব কার মুখে শুনছি যে কিনা ক্লাসের ফার্স্ট গার্ল? মরিয়ম, ওটা যে কেমনে হয়েছে আমি নিজেও জানি না। তাসনিম, থাক আর বলতে হবে না, আমি জানি তোমাকে। যাই হোক, এই নাও তোমার জন্য ফুল নিয়ে এসেছি। মরিয়ম, এতগুলো ফুল? অনেক অনেক ধন্যবাদ দোস্ত। এরপর তারা দুই বান্ধবী মিলে গল্প করতে করতে বাড়ির পথে অগ্রসর হলো। খানিকক্ষণ পর বাড়িতে পৌঁছে গেল মরিয়ম। মরিয়ম তার রুমে এসে ঘাট থেকে ব্যাগটা নামিয়ে রাখতেই তার কানে একটি সুপরিচিত আওয়াজ ভেসে আসলো। অনেকটা সময় হয়ে গিয়েছে, এই কয়েকদিনে মরিয়ম এই আওয়াজটার সাথে বেশ ভালোই সময় কাটিয়েছে। নামচিত, যাক, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটিয়ে পরীর ন্যায় মানুষটি হাজির হলো। মরিয়ম, জানো নামু আজ কি হয়েছে? নামচিত, বলে ফেলুন, আজ কি হয়েছে? মরিয়ম, আজ আমার বান্ধবী তাসনিম আমাকে অনেকগুলো ফুল দিয়েছে। নামচিত, ফুলকে তো ফুলই দেওয়া উচিত। আমার মনে হয় তুমি এই ফুলের ন্যায় সুন্দর। মরিয়ম, উঠার কেউ স্নেহ করলে খুব বিব্রত হই, আমি অবহেলায় অভ্যস্ত। নামচিত, এখন না হয় আমার মায় অভ্যস্ত হবেন। এমন সময় হঠাৎ মীরা বেগম প্রবেশ করল মরিয়মের রুমে। তিনি মরিয়মের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলা শুরু করলেন, মীরা বেগম, তোমার জন্য অনেক ছেলেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না তুমি এই বিষয়ে রাজি হচ্ছ না কেন? মরিয়ম খানিকক্ষণ নিশ্চুপ থেকে বলা শুরু করল, মরিয়ম, কারণ আমার ইচ্ছে নেই তাই। মীরা বেগম, দেখো তুমি এখনো অনেক ছোট রয়েছ, তাই তোমার কোনটা সঠিক কোনটা ভুল ওটা বোঝার পরিপূর্ণ ক্ষমতা হয়নি এখনো। মরিয়ম, আমি যেহেতু এখনো ছোটই আছি, তবে বিয়ের কথা বলছো কেন? সেটাও তো তোমার বলা উচিত না, ঠিক না? মীরা বেগম, কি বেয়াদব তুমি, আমার সাথে তর্ক করছো? মরিয়ম, মোটেও এমনটা না, তুমি ভুল বুঝছো, আমি শুধু তোমাকে বোঝানোর চেষ্টা করছি। উত্তরে কিছুই বললেন না মীরা বেগম, শুধু মরিয়মকে চোখ দেখিয়ে চলে গেলেন। এইসব শুনে মেয়েটাকে আবারও নানান চিন্তারা ঘিরে ধরল। ফলে মরিয়ম এক জায়গায় মন খারাপ করে বসে পড়ল। নামচিত, আমাদের জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনিভাবে খারাপ সময়ও আসে। জীবনে খারাপ সময় আছে বলেই তো আমরা ভালো সময়ের গুরুত্বটা বেশ ভালোভাবেই বুঝতে পারি। কিন্তু আমাদের জীবনে খারাপ সময় আসলে আমরা যে ভালো সময়ের সম্মুখীন হতে পারবো না, এটা তো কোথাও বলা নেই, ঠিক না? মরিয়ম, কিন্তু আমাকে যদি সত্যি সত্যি বিয়ে দিয়ে দেন আমার আম্মু? নামচিত, না, এমনটা হওয়া সম্ভব না। আমরা চাইলেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে পারি না। যদি তুমি তোমার পরিকল্পনায় অটুট থাকো, তবে কারো সাধ্য নেই তোমাকে তোমার পরিকল্পনার বিরুদ্ধে কাজ করানো। মরিয়ম, আমি চাই কোনো একজন সুন্দর মনের কারো সাথে আমার আজীবনটা কাটিয়ে দিতে, কিন্তু আমার মা আমাকে অর্থের কাছে বিলিয়ে দিতে চান। নামচিত, আপনি কি জানেন একটা মানুষের মন সুন্দর কিভাবে হতে পারে? মরিয়ম, না, আমি ঠিক জানি না। নামচিত, একটা মানুষের চিন্তাভাবনার ধরনই ঠিক করে তার মন সুন্দর না অসুন্দর। মরিয়ম, ও আচ্ছা। নামচিত, জি। আর একজন সুন্দর মনের অধিকারী মানুষ চেহারার সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যকেই বেশি প্রাধান্য দেয়। মরিয়ম, মন থেকে সুন্দর কাউকে চেনার উপায়? নামচিত, আপনি যেমন মন থেকে সুন্দর একজন কাউকে খুঁজছেন, সেও ঠিক এমনটাই হবে। একজন সুন্দর মনের অধিকারী সহজেই আরেকজন সুন্দর মনের অধিকারীকে চিনতে পারে। মরিয়ম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে প্রতিটা বিষয়ে সব সময় এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। নামচিত, এটা আমার এখন এক প্রকার দায়িত্ব হয়ে গিয়েছে। মরিয়ম মনে মনে, আমার আগে মনে যা থাকতো আমি বাহিরে তা ঠিকভাবে প্রকাশ করতে পারতাম না, কিন্তু তুমি আসার পর থেকে আমার মনে হয় আমি আমার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটাই কি সেই সুন্দর মন যা কিনা আমাকে নিজেকে নতুন করে চিনতে শিখাচ্ছে? নামচিত, কি ভাবছেন এত? মরিয়ম, মানে আমি কিন্তু তোমাকে এখন পর্যন্ত দেখিনি।
তামজিৎ, ঠিক আছে, তবে আজকে না হয় সেদিনটাই হোক যেদিন তুমি আমাকে প্রথম দেখবে। এরপর মরিয়মের সামনে একটি আলোর ঝলকানির আবির্ভাব হলো। ফলে মরিয়ম নিজের চোখ বন্ধ করে নিল। সে চোখ খোলার পর নিজেকে একটি বাঁশ বাগানে আবিষ্কার করল। এতক্ষণে রাত হয়ে গিয়েছে। বাঁশ বাগানটির মাথার উপর কিছুটা উজ্জ্বল চাঁদ উঁকি দিচ্ছে। আর বাঁশ বাগানটির আশেপাশে রয়েছে নাম না জানা কিছু ফুলের গাছ। সেই ফুল গাছগুলোকে ঘিরে শত শত জোনাকি পোকার সমাহার। অবাক বিস্ময় মরিয়মের মনকে নাড়া দিয়ে যায় উড়ন্ত জোনাকির আলোর ঝলকানি। এ যেন সব মিলিয়ে মরিয়মের জীবনে একটি অনাকাঙ্ক্ষিত সুন্দরতম রাত। এই মনোমুগ্ধকর পরিবেশে মরিয়ম হারিয়ে গিয়েছিল প্রায়, তবে একটি ভীষণ চেনা ডাকে হুঁশ ফিরে তার। মরিয়ম সেই ডাকে পেছনে ফিরে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। কারণ এই প্রথম সে তামজিৎকে নিজের চোখ দিয়ে দেখল। তামজিৎ মরিয়মের দিকে তাকিয়ে রয়েছে। কেউ কিছুই বলছে না, দুজনকার মধ্যে নীরবতা বিরাজ করছে। এইবার নীরবতা ভেঙে তামজিৎ বলা শুরু করল। তামজিৎ, মিটল তবে তোমার আমাকে দেখার ইচ্ছা? মরিয়ম, তুমি তো সম্পূর্ণ মানুষের মতোই দেখতে। তামজিৎ, তোমাকে তো আমি আগেই বলেছি আমাদের নির্দিষ্ট কোনো রূপ নেই। আমরা যখন যেটা ইচ্ছে সেটার রূপ ধারণ করতে পারি। মরিয়ম, তুমি কি জানো তোমার এই রূপ দেখলে যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে? তামজিৎ, তাহলে তো তোমারও পাগল হয়ে যাওয়ার কথা, তাই না? এই কথা শুনে মরিয়ম খানিকটা হেসে জবাব দিল। মরিয়ম, সুন্দর জিনিসের কিভাবে সুন্দরতম বর্ণনা করতে হয় তা আমার জানা নেই। কিন্তু তুমি অনেক সুন্দর দেখতে। এখানে তামজিদের মানুষ রূপের যদি একটু বর্ণনা দেওয়া হয়, তার হালকা কাঁধ পর্যন্ত বাবরি চুল, বড় বড় তীক্ষ্ণ দুটি চোখ, গোলাপি ঠোঁট, তার উজ্জ্বল শ্যামলা মুখে হালকা ঘন দাড়িটাও যেন বেশ মানিয়েছে। এ যেন সব মিলিয়ে একটি সুদর্শন পুরুষ। তামজিৎ, শোনো মরিয়ম, এখন আমি যা করব তুমি শুধু দেখেই যাবা, কোনো কথা বলবা না। এই কথার উত্তরে মরিয়ম কিছু বলতে যাবেই, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে তামজিৎ তাকে সোজা নিজের কোলে তুলে নিল। এরপর তামজিৎ মরিয়মকে নিয়ে শূন্যে ভাসতে ভাসতে আকাশে মেঘের কাছে নিয়ে গেল। তারা এখন এতটাই উচ্চতায় বিরাজ করছে যে উপর থেকে সেই বাঁশ বাগানটাও মেঘের কারণে ঠিকমতো বোঝা যাচ্ছে না। মরিয়ম, কি করছো? আমার ভয় লাগছে তো। তামজিৎ, ভয়টাকে নয়, প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করো। তামজিদের এই কথা শুনে মরিয়ম ধীরে ধীরে নিজের চোখ দুটো খোলার চেষ্টা করল। এইবার মরিয়ম খানিকটা ভয় পেলেও প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করা শুরু করল। খানিকটা চাঁদের আলোয় এই আকাশপথ সম্পূর্ণ স্পষ্ট বোঝা যাচ্ছে। ফলে মরিয়ম ভাবতে থাকে, এই আকাশ দূর থেকে যতটা না সুন্দর, কাছ থেকে আরো অসম্ভব রকম সুন্দর। কিছু কিছু জিনিস এমনই, আমরা সেটার যতই কাছে যেতে শুরু করি, সেটা আমাদের কাছে ততই ভালো লাগতে শুরু করে। তামজিৎ, এখন তোমার কেমন লাগছে? মানে তোমার মন খারাপ কি দূর হয়েছে? মরিয়ম, ভালোই লাগছে। কিন্তু তুমি আমার জন্য এত ভাবছো কেন? তামজিৎ, কারণ আমার মনে হয় তোমার জন্য ভাবাটা প্রয়োজন, তাই। মরিয়ম, যাই হোক, এখন অনেক সময় হয়ে গিয়েছে। আমাকে আমার বাড়িতে পৌঁছে দেও। তা না হলে যদি কেউ আমার রুমে গিয়ে দেখে আমি নেই, তখন আলাদাই কাহিনী হয়ে যাবে। এইবার মরিয়মের কথা মতে তামজিৎ তাকে চোখের নিমিষেই তার বাড়িতে পৌঁছে দিল। ফলে মরিয়ম খানিকটা চিন্তামুক্ত হল। খানিকক্ষণ পর মারিয়মের বাবা তার রুমে আসলো তাকে খেতে যাওয়ার জন্য ডাকতে। কিন্তু আজ যেন মরিয়মের ঠিক খেতে ইচ্ছে করছে না। তাই সে বিষয়টি তার বাবাকে জানায়। উত্তরে তার বাবা তাকে জানায়, তাকে খানিকটা হলেও খেতে হবে, না হলে সে অসুস্থ হয়ে পড়বে। এইবার মরিয়মকে কিছু বলার সুযোগ না দিয়ে তার বাবা তার জন্য খাবারের থালা নিয়ে আসে এবং সেটি তার রুমে থাকা টেবিলের উপর রেখে চলে যায়। তামজিৎ, আমি কি তোমাকে খাইয়ে দিতে পারি? মরিয়ম, কি বলছো এসব? যদি কেউ রুমে চলে আসে তখন কি হবে? তামজিৎ, না, কেউ আসবে না। আর আসলেও তারা রুমে প্রবেশ করার আগেই আমি টের পাবো। অন্তত আমার এই ক্ষমতাটুকু রয়েছে। মরিয়ম, তোমার আরো কি কি ক্ষমতা রয়েছে? তামজিৎ, এইবার কিন্তু তুমি কথা ঘোরানোর চেষ্টা করছো। তোমার কি মনে হয় আমি তা বুঝতে পারছি না? মরিয়ম, না, আসলে আমি কোনোদিনও কারো কাছে খাইয়ে খাইনি, তাই একটু লজ্জা লাগছে। তামজিৎ, তাই? যাই হোক, আসো তোমাকে খাইয়ে দিই। এইবার মরিয়ম তামজিৎকে আর কিছু বলে না, হয়তো তাকে তামজিৎ কিছু বলার সুযোগই দেয়নি। এরপর তামজিৎ মরিয়মের মুখের সামনে এক লোকমা খাবার আনলো এবং তাকে চোখের ইশারায় তা খেতে বলল। মরিয়ম আর না করল না, তাকে জানি হাসি মুখে বরণ করে নিল।
খানিকক্ষণ পর খাওয়া শেষ হলো মারিয়মের। ফলে সে ঘুমোতে যাওয়ার প্রস্তুতি আরম্ভ করল। নিজের বিছানা গুছিয়ে শুয়ে পড়লে সে। মরিয়ম, ঘুমাবে না তুমি? তামজিদ, না ঘুমাবো না। ঘুমাতে থাকা তুমিটাকে মন করে দেখবো। উত্তরে মরিয়ম তামজিদের দিকে খানিকটা লম্বা চোখে তাকিয়ে বলল, মরিয়ম, আচ্ছা, আমি তাহলে ঘুমালাম। তামজিদ, আপনি তো আবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ঘুমান না। মরিয়ম, আসলে আমার নানান ধরনের দুশ্চিন্তার জন্য রাতে সহজে ঘুম আসে না। তামজিদ, তোমার মন ফুলের মতো, সেজন্য মানুষ তা ছিঁড়তে ভালোবাসে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে সব সময় থাকবো, যেভাবে থেকে যায় আমাদের জন্মদাগ। মরিয়ম, তুমি কি সত্যি থেকে যাবা? তামজিদ, তুমি রেখে দিলে আর আমার ছেড়ে যাওয়ার সাধ্য কোথায়? উত্তরে কিছুই বলল না মরিয়ম। তামজিদ, যাও এখন খানিকটা ঘুমিয়ে নাও। খানিকক্ষণ পর। তামজিদ, এ ভাই এখনো ঘুমায় না, প্যাঁচা একটা। মরিয়ম, কি করবো, এখনো ঘুম আসছে না। তামজিদ, অনুশোচনা বোধে ডুবে থাকলে কি আর ঘুম আসে? মানুষের কথা ভেবে এতটা অনুশোচনা বোধ করতে নেই। কারণ তুমি যাদের কথা ভেবে নিজেকে এত কষ্ট দাও, তারা তোমাকে তাদের জীবনের কোনো অংশই মনে করে না। মরিয়ম, ঠিক বলেছ তামজিদ, আচ্ছা এখন তুমি তবে ঘুমাও, আমি আসি। সকালে লোকজনের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মরিয়মের। সে নিজের চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে উঠল এবং দ্রুত তার বাবার কাছে গেল। সে তার বাবার কাছে বাহিরে হওয়া চিৎকার চেঁচামেচির কারণ জানতে চাইল। এরপর তার বাবা তাকে যা জানালো, তা শুনে মরিয়মের চোখ দুটো কপালে উঠে গেল। মরিয়মের বাবার ভাষ্যমতে কাকতালীয়ভাবে গ্রামের 7 জন একই দিনে রক্তশূন্যতায় মারা গিয়েছেন। এটা শুনে মরিয়ম বাড়ির বাইরে বের হলো। সে খানিকটা দূরে দেখতে পাচ্ছে জনসমক্ষের ভিড়। সে দ্রুত সেই ভিড়ের দিকে অগ্রসর হলো। সে ওখানে গিয়ে দেখল সেই 7টি মৃতদেহই একসাথে শোয়ানো। মৃতদেহগুলোকে ঘিরে কয়েকজন গ্রাম্য পুলিশ ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়ির লোকদের ভাষ্যমতে তারা সবাই নাকি বেশ কিছুদিন ধরে রক্তবমি করছিলেন। এরপর আজ হঠাৎ করে সবাই মারা গেলেন। এই কয়েকদিনে তারা অনেক বৈদ্য, চিকিৎসক, কবিরাজ দেখিয়েছিলেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি। এখানে অবাক করা বিষয় হলো তারা একই রোগে, কিভাবে মারা গেলেন, কিভাবে মরিয়ম মূলত এই সবই বোঝার চেষ্টা করছে। এগুলো যখন চলছিল তখনই আবার খবর ভেসে আসলো, একজনের লাশ নাকি গ্রামের শেষ সীমানায় পড়ে রয়েছে। এরপর গ্রামবাসীরা সকলে মিলে গ্রামের শেষ মাথায় গেল। তারা গিয়ে দেখল সত্যি সত্যি গ্রামের একটা ছেলের লাশ। তারা ওটাকে ধরাধরি করে গ্রামের ভিতর নিয়ে এলো। গ্রামবাসীরা এক প্রকার আতঙ্কে পড়ে গেল। গ্রামে একই দিনে এতগুলো মৃত্যু, যার এখনো কোনো বিশেষ ব্যাখ্যা বা কারণ জানা যায়নি। তবে গ্রামবাসীদের এটা বুঝতে বাকি রইল না ব্যাপারটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। তাই গ্রামের একজন বিশেষ জ্ঞানপ্রাপ্ত বয়স্ক একজন পুরুষকে খবর দিল। বলা হয় তিনি নাকি অনেক কিছুই জানেন এই গ্রাম সম্পর্কে। খানিকক্ষণ পর তিনি উপস্থিত হলেন সবার মাঝে। তিনি এসে যা বললেন তা শোনার জন্য হয়তো মোটেও কেউ প্রস্তুত ছিল না। হুজুর বললেন, এই গ্রামটি অভিশপ্ত। এই গ্রামের সবাই এক এক করে এভাবেই মরবেন। এই গ্রামের কোনো একজন এই ধৃত জিনরা বসবাস করছেন। তারা এক প্রকার খারাপ জিন জাতির বংশ। তারা চায় এই সম্পূর্ণ গ্রামটিকে মৃত শ্মশানে পরিণত করতে। শুধু তাই নয়, এই গ্রামে যদি বাহির থেকেও নতুন কেউ আসে তারাও এভাবেই মরবেন। অতএব, তোমাদের গ্রামের চারদিক দিয়ে কোনো কিছুর তৈরি দেয়াল নির্মাণ করতে হবে, যেন গ্রামে নতুন কেউ প্রবেশ করতে না পারে। আর তোমরা নিশ্চয়ই চাইবে না তোমাদের কোনো আত্মীয় স্বজন এখানে এসে মারা যাক। এইসবের উত্তরে গ্রামের একজন বললেন, কিন্তু এটা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? জবাবে হুজুর বললেন, সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে। তবে আমি করে কিছু জানতে পারলে আপনাদের জানাবো। এরপর চলে গেলেন হুজুর। নিমিষেই যেন গ্রামে এক প্রকার অন্ধকার নেমে এলো। এই আনন্দমুখর গ্রামটি যেন এক প্রকার মৃত্যুপুরীর রূপ ধারণ করল। তারপর গ্রামের সবাই মিলে গ্রামের চারদিক দিয়ে এক প্রকার বাঁশের দেয়াল নির্মাণ করল, যেন হুজুরের কথা মতে গ্রামে কেউ প্রবেশ করতে না পারে। এতক্ষণে মরিয়ম নিজের বাড়িতে চলে এসেছে। তার পরিবারের লোকজনও এসব জানতে পেরে বেশ ভীত হয়ে পড়েছেন। মরিয়ম, বাবা, আমরা কি তাহলে সত্যি সত্যিই সবাই মারা যাব? তুমি হুসাইন? না, মা, এমন বলতে নেই। তুমি চিন্তা করিও না, প্রত্যেক জিনিসেরই কোনো না কোনো উপায় রয়েছে।
আমার বিশ্বাস আমরাও কোনো না কোনো একটা উপায় পেয়ে যাব। মরিয়ম: কিন্তু বাবা, এখানে তো আমি কোনো উপায়ই দেখতে পাচ্ছি না যেটা আমাদের জীবন বাঁচাতে পারে। এমনকি হুজুরও আমাদেরকে এই বিষয়ে তেমনভাবে সাহায্য করলেন না। তুহিন হোসাইন: শোনো, আমাদের জীবনের সবচেয়ে কঠিনতম মুহূর্ত হলো যখন আমরা দেখতে পাই আমাদের সামনে কোনো রাস্তা বা পথ অবশিষ্ট নেই। কিন্তু এই মুহূর্তগুলোই আমাদেরকে অসাধারণ করে তোলে। আমাদের জীবন কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দেয়। তাই কোনো মুহূর্তেই ভেঙে পড়া যাবে না। প্রতিটা মুহূর্তেই চেষ্টা করে যেতে হবে। ইনশাআল্লাহ সফলতা আসবেই। মরিয়ম: তুমি একদম ঠিক বলেছ বাবা। ইনশাআল্লাহ আল্লাহ ঠিক একটা রাস্তা বের করে দেবেন। এরপর মরিয়ম নিজের রুমে চলে আসলো। তারপর সে কিছু একটা মনে করে নামজিদের নাম ধরে নিম্ন স্বরে ডাকতে শুরু করলো। খানিকক্ষণ পর সেখানে নামজিদ উপস্থিত হলো। মরিয়ম: নামজিদ, কি হচ্ছে এসব? নামজিদ: শোনো, তুমি চাইলেই কিন্তু সবার জীবন রক্ষা করতে পারো। মরিয়ম: কিভাবে সম্ভব না? নামজিদ: আমি তোমাকে সাহায্য করব। আর আমার একার পক্ষে ইবরিত জিনদের সাথে লড়াই করা সম্ভব না। তাই তোমাকেও প্রয়োজন আমার। মরিয়ম: আর এই সবই বা হলো কি করে? কারা ওই ইবরিত জিন? নামজিদ: ইবরিত জিনরা মূলত এক ধরনের দুষ্ট প্রকৃতির জিন। তারা মানুষের ক্ষতি করতে ভালোবাসে। ইবরিত জিনদের বংশ সুবিশাল এবং তারা সুযোগ সন্ধানী। তারা সুযোগ পেলেই মানুষদের বড় ধরনের ক্ষতি করে বসে। মরিয়ম: কিন্তু এখন তাদের হাত থেকে আমরা কিভাবে গ্রামবাসীদের জীবন বাঁচাবো? নামজিদ: শুনো, এখন আমাদেরকে সেই কুকুরের কাছে যেতে হবে। গ্রামবাসীরা কিভাবে নিজেদের জীবন বাঁচাতে পারে এ সম্পর্কে তখন হুজুর কিছু না বলার কারণ আমি হুজুরকে আগেই বলে দিয়েছি এই বিষয়ে আমি তাকে সাহায্য করব। আর গ্রামবাসীরা এসব জেনে ফেললে আমাকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে। তাই হুজুর কাউকে কিছু বলেননি এই বিষয়ে। মরিয়ম: আচ্ছা, সেটা তো বুঝলাম। কিন্তু আমি এখন হুজুরের কাছে যেতে পারবো না। কারণ আমি বাবা মাকে কি জবাব দেব? নামজিদ: তাহলে আমরা আজ রাতের দিক হুজুরের কাছে যাব। কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যেন খুব বেশি দেরি না হয়ে যায়। তা না হলে গ্রামের আরো অনেক মানুষ অনাহারে মরবে। মরিয়ম: আচ্ছা, ঠিক আছে। এরপর খানিকটা রাত হয়ে এলো। আজকের চাঁদটাও যেন মেঘের আড়ালে লুকিয়ে রয়েছে। থেকে থেকে দমকা বাতাসে আশেপাশের গাছপালাগুলো দোল খাচ্ছে। এতক্ষণে মরিয়মের বাড়ি সহ সারা গ্রাম নিদ্রাচ্ছন্ন হয়ে গিয়েছে। মরিয়ম হুজুরের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। খানিকক্ষণ পর নামজিদও মরিয়মের সামনে উপস্থিত হল। নামজিদ: মরিয়ম হুজুরের কাছে চলে এসেছে। হুজুরকে সালাম দিল মরিয়ম। হুজুর সালাম নিয়ে নামজিদকে জিজ্ঞেস করল, কে এটা? আর তার সঙ্গে একজন মানুষই বা কি করছে? জবাবে নামজিদ হুজুরকে শান্ত গলায় বলল, তার একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাই তাকে মরিয়মের সাহায্য নিতে হচ্ছে। সত্যিই কি তাই? নাকি কোনো এক অজানা মায়ার টানে মরিয়মকে ছাড়তেই পারছে না নামজিদ? হুজুর, এ কাজ কিন্তু অত্যন্ত কঠিনতম। তোমাদের এটা অত্যন্ত সাবধানতা অবলম্বন করে করতে হবে। আর তোমাদের এখন কি করতে হবে আমি তা নামজিদকে আগেই জানিয়ে দিয়েছি। নামজিদ: আচ্ছা হুজুর, আমরা এখন তবে আসি। হুজুর: না, দাঁড়াও, আমার মা মরিয়মকে নিয়ে খানিকটা চিন্তা হচ্ছে। নামজিদ: আমি প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব, তবুও মরিয়মের কিছু হতে দেব না। হুজুর: না নামজিদ, আবেগ দিয়ে কাজ করলে চলবে না। নামজিদ: আপনার কি আমার প্রতি বিশ্বাস নেই? হুজুর: অবশ্যই রয়েছে। কিন্তু আমার পরিস্থিতির উপর কোনো বিশ্বাস নেই, কারণ কখন কি হয়ে যায় তা বলা যায় না। শোনো নামজিদ, তুমি একটু আমাকে আর মরিয়ম মাকে একা কথা বলতে দেও। নামজিদ: ঠিক আছে, তবে তাই হোক। এরপর মরিয়মের সাথে কথা শেষ করলেন হুজুর। খানিকক্ষণ পর নামজিদ এসে হুজুরের কাছে বিদায় নিল। তারপর মরিয়মকে নিয়ে যাত্রা শুরু করল। তারা গ্রামে উপস্থিত একটি অনেক গাছপালা যুক্ত পথ ধরে এগিয়ে যাচ্ছে। পথটি দেখে মনে হচ্ছে অনেকদিন ধরেই এ পথ কেউ ব্যবহার করে না। মরিয়মের গ্রামটি এখনো তেমন আধুনিকতার ছোঁয়া পায়নি। তাই রাত হলেই গ্রামের আশপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এ সময় কেউ তেমন বাড়ি থেকে বের হয় না। মরিয়মকে নিয়ে নামজিদ এখন কোথায় যাচ্ছে তার তা ঠিক জানা নেই। এইবার তাদের মধ্যে থাকা নীরবতা ভেঙে মরিয়ম বলল, আমরা কোথায় যাচ্ছি? আর এখন আমাদের কি করতে হবে? উত্তরে নামজিদ বলল, একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। তারা গ্রামে থাকা পরিত্যক্ত একটি জমিদার বাড়ির কাছে চলে এসেছে। এই জমিদার বাড়িটিতে অনেক দিন ধরেই কোনো প্রকার মানুষ বসবাস করেন না।
আর জমিদার বাড়িটি এখন বসবাস করার অযোগ্য। ওটার দেয়াল কেটে বিভিন্ন প্রকার গাছপালা এবং আগাছা জন্ম নিয়েছে। বাড়িটি যেন এক প্রকার ধ্বংসস্তূপের থেকে কম কিছু নয়। বাড়িটির বর্তমান অবস্থাটাই যেন বলে দেয়, সেটি কত বছর ধরে মানুষের হাতের ছোঁয়া পায়নি। তবে মানতেই হবে জমিদার বাড়িটি মনে হয় একসময় খুব বিলাসবহুল ছিল। নামজিৎ, এখানেই মূলত আমাদের আসল কাজ। কারণ এখানে ইকৃত দিনের কয়েকজন বসবাস করে। মরিয়ম: হ্যাঁ, তা এই জমিদার বাড়িটি দেখেই বোঝা যাচ্ছে। কি একটা ভয়াবহ অবস্থা। নামজিৎ: শোনো মারিয়ম, তুমি যাই হয়ে যাক কিছুতেই ভয় পেও না। মরিয়ম: আচ্ছা ঠিক আছে। কিন্তু এখন কি আমাদেরকে এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে? নামজিৎ: না, এই ভুল হয়তো আমি এখন করব না। মরিয়ম: তাহলে এখন আমরা কি করব? নামজিৎ: আমরা এই জমিদার বাড়িতে প্রবেশ করার সঠিক কৌশল খুঁজব। মরিয়ম: এই জমিদার বাড়িতে মূলত আমাদেরকে কেন প্রবেশ করতে হবে? নামজিৎ: তাহলে আমি তোমাকে প্রথম থেকেই কাহিনীটা খুলে বলি। মরিয়ম: বলো। নামজিৎ: এটা আজ থেকে 67 বছর আগের ঘটনা। এক লোক যার নাম ফিনিয়াস, সে শয়তানের উপাসনা করত। তার শয়তানের উপাসনা করার মূল কারণ হলো সে অমরত্ব লাভ করতে চাইত। সে এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু তাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য নিভৃত দিনের কয়েকজন কাজ করে যাচ্ছে। আমরা যদি সেই জমিদার বাড়িতে উপস্থিত ফিনিয়াসের কালো জাদুর সামগ্রী, যা দ্বারা সে শয়তানের মন জয় করে তাদের এতটা ক্ষমতাশালী বানিয়েছে, তা ধ্বংস করে ফেলতে পারি, তবেই সব ঠিক হয়ে যাবে এবং তারা আর কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আর একটি মানুষেরও কোনো প্রকার জীবন যাবে না। মরিয়ম: সবই তো বুঝলাম, কিন্তু আমরা এখনই কেন জমিদার বাড়িতে প্রবেশ করে সেই সব জিনিসপত্র ধ্বংস করে দিতে পারবো না? নামজিৎ: আরে বোকা মেয়ে, আমরা সেই জমিদার বাড়িতে প্রবেশ করে তাদের কাজে ব্যাঘাত ঘটাবো, আর তারা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। মরিয়মের দিকে তাকিয়ে খানিকটা লম্বা চোখে। মরিয়ম: তাও ঠিক, কিন্তু আমরা যদি প্রবেশই না করি সেখানে, তবে আমরা কিভাবে এই গ্রামকে তাদের হাত থেকে বাঁচাবো? নামজিৎ: এর জন্য আমাদের আগে আমার ভাইকে খুঁজে বের করতে হবে। মরিয়ম: কেন, তারা কি করেছে তোমার ভাইয়ের সাথে? নামজিৎ: আমার ভাই আদিল ওদের কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিল, তাই তারা তাকে কোনো এক জায়গায় বন্দি করে রেখেছে। মরিয়ম: তাহলে এখন আমাদেরকে তোমার ভাই আদিলকে উদ্ধার করতে হবে। নামজিৎ: হ্যাঁ, আমরা যদি আদিলকে উদ্ধার করতে সক্ষম হই, তবে আমরা খুব সহজেই জমিদার বাড়িটিতে প্রবেশ করে ফিনিয়াসের সেই সব সামগ্রী ধ্বংস করে ফেলতে পারব। আমি আগেই এই কাজটি করিনি, কারণ আদিল ছাড়া আমি একা তাদের ক্ষমতার সঙ্গে পেরে উঠব না। মরিয়ম: কিন্তু তোমার ভাই আদিলকে তারা এখন কোথায় বন্দি করে রেখেছে? নামজিৎ: আমারও তা ঠিক জানা নেই। তাকে আমি অনেকদিন ধরেই খোঁজার চেষ্টা করছি, কিন্তু এতে সক্ষম হচ্ছি না। এরপর মরিয়ম কিছু বলতে যাবেই নামজিৎ তার মুখে হাত দিয়ে চেপে ধরল এবং তাকে দ্রুততার সাথে সেখান থেকে কোথাও একটা নিয়ে গেল। তাদের সামনে দিয়ে দুটো অস্পষ্ট কালো কুচকুচে ছায়া একটা বাচ্চা ছেলের মাথা নিয়ে যাচ্ছে। হয়তো এটি ফিনিয়াসকে জাগ্রত করার জন্য একটি উপাদান। মাথাটা থেকে অনবরত রক্ত টপটপ করে মাটিতে পড়ছে। দেখে মনে হচ্ছে সদ্য মাথাটি শরীর থেকে আলাদা করা হয়েছে। এই দৃশ্য দেখে মরিয়মের বুক ফেটে আর্তনাদ বের হয়ে আসতে চাইল। কিন্তু নামজিৎ আগেই মরিয়মের মুখ চেপে ধরে রয়েছে। সে জানত এই দৃশ্য দেখলে মরিয়ম ঠিক থাকতে পারবে না, যার ফলে ইকৃত তিনটা তাদের উপস্থিতি টের পেয়ে যেত। নামজিৎ মরিয়মকে নিয়ে একটি মেহগনি গাছের আড়ালে লুকিয়ে রয়েছে। সে জানে না তারা কতক্ষণ এভাবে ইকৃত তিনদের চোখের আড়ালে এখানে থাকতে পারবে। রক্তাক্ত মাথাটি নিয়ে ইকৃত তিনরা তাদের গন্তব্যস্থান সেই পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ কি মনে করে যেন একটা ইকৃত তিন সেখানেই থেমে গেল এবং তাদের দিকে অগ্রসর হতে শুরু করল। তিনটি এইদিক ওদিক তাকাতে তাকাতে প্রায় তাদের গাছের কাছে চলে এসেছে। হুট করে তাদের আড়াল হওয়া মেহগনি গাছের আড়ালে উঁকি মারল। এরপর চারদিকে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। কিন্তু এখানে তো কেউ নেই, তাহলে কোথায় গেল নামজিৎ, মরিয়ম? গ্রামের পাশে দূরে একটি জঙ্গলে মরিয়মকে নিয়ে এসেছে নামজিৎ। সে হয়তো আগেই বিপদের উপস্থিতি টের পেয়েছিল। তাদের অবস্থানরত জায়গাটি দিয়ে একটি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। ঝর্ণার পানির শব্দ যেন যে কারো মন ছুঁয়ে ফেলতে বাধ্য। এই নির্জন রাতে হালকা দমকা বাতাস, জ্যোৎস্না রাতের চাঁদের আলো, ঝর্ণার শব্দ এবং এই স্নিগ্ধ পরিবেশে স্নিগ্ধ কারোর হাত যেন মনের মধ্যে এক টুকরো ফুল ফোটানোর জন্য
যথেষ্ট। নামচির, আমি কথা দিচ্ছি, আর একটি জীবনও যেতে দেব না আমি। মরিয়ম, কিন্তু ওরা কেমনে পারলো একটি বাচ্চা ছেলের জীবন নিতে? ওদের কি একবারও মন বাধা দিল না এই কাজে? নামচির, শুনো, যারা সব সময় ভুল কাজ করে তারা একসময় এমন এক জায়গায় চলে যায় যে কোনটা সঠিক কোনটা ভুল ওটাকে বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে। মরিয়ম, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে নামচির। বাচ্চাটার বয়সী বা কত ছিল? সে হয়তো আরো অনেক দিন বাঁচতে পারতো এই পৃথিবীতে। নামচির, তোমার কষ্ট হওয়াটা স্বাভাবিক। কিন্তু পরিস্থিতি আর মৃত্যু মানুষের কাছে কখন কিভাবে আসে সেটা কেউ জানে না। এমন সময় নামচির কিছু একটা অনুভব করল। সে মরিয়মকে এখানেই থাকতে বলে বাতাসের বেগে কোথাও যেন একটা ছুটে গেল। পরক্ষণেই মরিয়মের কানেও একটি কণ্ঠস্বর ভেসে আসলো, কিন্তু সেটি তার জন্য অপরিচিত একটি কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরটি তাকে বলছিল, আমি আদিল, আমাকে বাঁচাও, ঝর্ণার পাশের এই গুহাটির ভিতরে রয়েছি আমি। মরিয়ম, তিনি কি সত্যিই আদিল? হতে পারে তিনি আদিল, কিন্তু আবার যদি তিনি তা না হন? না না, এখন এসব ভাবলে চলবে না। আর নামতিদও তো আমাকে তেমন কিছুই বলে গেল না। আমাকে এখন এই গুহাটির ভিতর যেতে হবে। সে গুহাটির কাছে গেল, কিন্তু পরক্ষণেই একটি জিনিস তাকে ভাবনায় ফেলে দিল। আর তা হলো এই মুহূর্তে অন্ধকার গুহার ভিতরে সে পথ দেখবে কিভাবে। মরিয়ম যখন এইসব ভাবছিলি তখন আশ্চর্যজনকভাবে সে তার পায়ের কাছে একটি মোমবাতি এবং একটি দিয়াশালাইয়ের বক্স আবিষ্কার করল। এসব কোথা থেকে আসলো তা নিয়ে বিন্দুমাত্রও ভাবল না সে, কারণ তার মাথায় এখন শুধু একটা ভাবনাই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো কিভাবে আদিলকে খুঁজে বের করে সকল গ্রামবাসীকে বাঁচানো যায়। সে মোমবাতিটিতে আগুন জ্বালিয়ে দিল এবং সেই গুহাটির ভিতর প্রবেশ করল। কিন্তু মরিয়ম গুহার ভিতরে প্রবেশ করলেও এখন সে কোথায় যাবে তার তা ঠিক জানা নেই। মরিয়ম যেই মোমবাতিটির সাহায্যের পথ এগিয়ে যাচ্ছে, আশ্চর্যজনকভাবে সেটি সাধারণ মোমবাতির থেকে কয়েক গুণ বেশি আলো দিচ্ছে। মরিয়ম মোমবাতির আলোর সাহায্যে এগিয়ে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ তার চোখ গিয়ে পড়ল গুহার দেওয়ালে। সেখানে লেখা রয়েছে, আমি আরেকটু সামনের দিকে রয়েছি। মরিয়ম খানিকটা অবাক হয়ে সামনের দিকে এগিয়ে গেল। সে আবারও দেওয়ালে আরেকটি লেখা আবিষ্কার করল। সেখানে লেখা রয়েছে, আমি আপনার জন্যই অপেক্ষা করছি, তাড়াতাড়ি গুহার শেষ প্রান্তে চলে আসুন। দেয়ালের সেই লেখা অনুযায়ী মরিয়ম গুহার শেষ প্রান্তে যাওয়ার জন্য লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাওয়া শুরু করল। সে গুহার ভিতর বিচরণ করছে, কিন্তু কেন জানি তার মনে হচ্ছে সে এখানে একাই বিচরণ করছে না। কারণ সে আরো একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছে, হয়তো আসলেই তার পিছনে কেউ রয়েছে। নয়তো এটা তার মনের ভুল। খানিকক্ষণ গুহাটির পথ গমন করার পর সে এটির শেষ প্রান্তে পৌঁছে গেল। তারপর সে শেষ দেয়ালটিতে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। শেষ দেয়ালটিতে লেখা রয়েছে, মানুষ কি বোকা হয় তাই না? আপনার পিছনে ওটাকে দেখুন তো। মরিয়ম এটা দেখার পর তার আর বুঝতে বাকি রইল না, সে তার জীবনের একটি বড় ভুল করে ফেলেছে। মরিয়ম পেছনে তাকাবে কিনা তা নিয়ে ভাবছে, এমন সময় তার কানে একটি কণ্ঠস্বর ভেসে আসলো। কণ্ঠস্বরটি তাকে বলছে, পিছনে তাকাবেন না, তাহলে সামনের দিকে দেখুন। এরপর মরিয়ম তার সামনে চোখের পলক ফেলতেই যা দেখল, তা হয়তো জীবনেও কেউ দেখতে চাইবে না। তার সামনে রয়েছে একটি বীভৎস লোমশকালো অবয়ব। অবয়বটির হাত পা বিশাল নখযুক্ত এবং ওটার মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। এরপর হঠাৎ মরিয়মের হাতের মোমবাতিটি নিভে গেল, ফলে তার চারদিক অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সে বেশিক্ষণ এইসব সহ্য করতে না পেরে নিজের জ্ঞান হারালো। জ্ঞান আসার পর সে নিজেকে একটি অজানা জায়গায় আবিষ্কার করল। কিন্তু এখন কোথায় রয়েছে মরিয়ম, তার সাথেই বা কি হতে চলেছে? নামজিদ আদিলকে নিয়ে আকাশপথে মরিয়মের সেই অবস্থানরত জায়গাটিতে আসছে। কিন্তু এখানে অবাক করা বিষয় হলো, নামজিদ আদিলকে পেল কোথা থেকে? নামজিদ, আমাদের ভালো জিনদের একটা বিশেষ ক্ষমতা রয়েছে। তা হলো একটা নির্দিষ্ট দূরত্বে শুধু আমাদের বংশের জিনদের আমরা অনুভব করতে পারি। মূলত এটার জোরেই ইঙ্গিত জিনরা তোকে বন্দি করে লুকিয়ে রাখলেও আমি তোকে খুঁজতে সক্ষম হয়েছি। আদিল, তা তো বুঝলাম, কিন্তু এখন আমাদেরকে কি করতে হবে? নামজিদ, নিচে মরিয়ম আমাদের জন্য অপেক্ষা করছে, সেখানে আমাদেরকে যেতে হবে। আদিল, মরিয়মটা আবার কে ভাইয়া? নামজিদ, সেই সব বলার এখন সময় নেই। এখন আপাতত এতটুকুই জেনে রাখো, সে একজন মানুষ। আদিল, কি মানুষ? একজন মানুষই বা আমাদের সাথে কি করছে?
এই বিষয়ে আদিল একটু অবাক হলেও পরে আর বেশি কথা বাড়ালো না সে। তামজিদ আদিল মরিয়মের অবস্থানরত জায়গাটিতে চলে এসেছে, কিন্তু সেখানে তামজিদ মরিয়মকে কোথাও খুঁজে পেল না। তামজিদ, এটা আমি কি ভুল করলাম? আমার বোঝা উচিত ছিল এই ইফরিত তিনরা কতটা চালাক প্রকৃতির হয়ে থাকে। আমি ওই শয়তানদের শেষ করেই ছাড়ব। তারা আমার মরিয়মের কিছুই করতে পারবে না, তার আগেই আমি তাদের এই পৃথিবীতে থেকে শেষ করে দেব। এই বলেই তামজিদের চোখ বিস্ফারিত লাল বর্ণ ধারণ করল। সে একটা তীব্র আর্তনাদ দিয়ে উঠল। আর্তনাদটা এতটাই তীব্র ছিল যে তা হয়তো কয়েক মাইল দূর থেকেও শোনা যাবে। তামজিদ ও আদিল দ্রুততার সঙ্গে ইফরিত তিনদের আস্তানা সেই পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে মরিয়মকে নিয়ে ইফরিত তিনরা একটি রিচুয়ালের প্রস্তুতি নিচ্ছে। তারা মরিয়মের হাত পা বেঁধে রেখেছে যেন সে তাদের কাজে কোনো প্রকার বাধা প্রদান না করতে পারে। এখন যেটি হতে চলেছে সেটি হয়তো কোনো সাধারণ মানুষের কল্পনার বাহিরে, কারণ এখানে ঘটতে চলেছে অ্যাস্ট্রাল প্রজেকশন। অ্যাস্ট্রাল প্রজেকশন হলো এমন একটি কালো জাদু প্রণালী, যার মাধ্যমে কারো দেহ থেকে তার রূহ কিছু সময়ের জন্য বাহিরে বের করে আনা যায়। অর্থাৎ তার রূহটি দেহের বাহিরে থাকলেও ব্যক্তিটির দেহ থাকবে সম্পূর্ণ জীবিত। মূলত এই সুযোগটাকেই কাজে লাগিয়ে ফিনিয়াসের তৈরিকৃত শয়তানরা তাকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়। তারা এমনই একটা মানুষের সন্ধানে ছিল, যে কিনা হবে অত্যন্ত নরম হৃদয়ের অধিকারী। কারণ এসব মানুষের উপর যেকোনো অলৌকিক জিনিস সহজেই কাজ করে। মরিয়মের আশেপাশে প্রায় কয়েকশো কালো জাদুর সামগ্রী রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে এগুলো এক দুদিনে গড়ে তোলা হয়নি, এগুলো অনেক দিনের সাধনার ফল। মরিয়মকে সূচনা হলো। দেখে মনে হচ্ছে এখনই বুঝি মরিয়মের দেহের ভিতর ফিনিয়াসের আগমন ঘটবে। তবে কি তার সত্তার এখানেই সমাপ্তি ঘটবে? মরিয়ম যখন প্রায় আশা ছেড়ে দিয়ে নিজের চোখের পাতা বন্ধ করে নিয়েছে, ঠিক তখনই সে নিজেকে সুপরিচিত কারো সান্নিধ্যে আবিষ্কার করে। চোখ মেলে দেখে এটা তো তামজিদ। অর্থাৎ অবশেষে এইখানে তামজিদ ও আদিল চলে এসেছে। তামজিদ এখানে এসেই মরিয়মকে সেই রিচুয়াল থেকে মুক্ত করে। এরপর তামজিদ ও আদিল একে একে সকল ছায়া মূর্তি অর্থাৎ ইফরিত তিনদের উপর ঝাঁপিয়ে পড়ে। তামজিদের উপর এক এক করে ছায়া মূর্তিরা ধেয়ে আসতে থাকে। সে সেগুলাকে আঘাত করতে শুরু করে। অন্যদিকে আদিল ফিনিয়াসকে জাগ্রত করার সকল জাদুর সামগ্রী ধ্বংস করতে থাকে। এক সময় তামজিদকে প্রায় সকল ছায়া মূর্তিরা ৭৮ মিলে গোল করে ঘিরে ধরল। সে কোনো রকম তাদের কাছ থেকে বেঁচে খানিকটা দূরে অবস্থান করল। আদিল এসব দেখে সেও তার ভাইকে সাহায্য করতে শুরু করল। এরপর তারা দুজন মিলে একে একে প্রায় সব ছায়া মূর্তিদের শেষ করে ফেলল। কিন্তু হঠাৎ কিছু একটা আদিলকে আঘাত করল। ফলে সে সঙ্গে সঙ্গে জ্ঞান হারাল। ওই জিনিসটা তামজিদের উপরও ঝাঁপিয়ে পড়ল। ফলে সেও মাটিতে আছড়ে পড়ল এবং ওটা তার বুকের উপর চেপে বসল। এটি যেন বাকি ছায়া মূর্তিদের থেকে খানিকটা আলাদা প্রকৃতির। তার চোখ কিছুটা কটকটে ও তার কমলা ত্বকে ছোপ ছোপ দাগ রয়েছে। অতি তামজিদকে অনবরত আঘাত করা শুরু করল। তামজিদ একে একে তার সকল আক্রমণ থেকে নিজেকে রক্ষা করল। সেটি তামজিদকে আরো আঘাত করতে যাবেই ঠিক সেই সময় মরিয়ম ছায়া মূর্তিটির গায়ে একটি পানির বোতল ছুঁড়ে মারল। তীব্র আর্তনাদ করে সেটি বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। মরিয়ম, আমাকে এরা যখন ফাঁদ পেতে এখানে আনতে গিয়েছিল, তখন আমি এটা আতঙ্কের কারণে ব্যবহার করতে পারিনি। কিন্তু এখন আমি যেহেতু জানি তাদেরকে শেষ করতে না পারলে আমাদের শেষ পরিণতি মৃত্যু, তাই আমি আর এখন এসবে ভয় পাই না। পূর্বের ঘটনা, পরিস্থিতির উপর কোনো বিশ্বাস নেই, কারণ কখন কি হয়ে যায় তা বলা যায় না। শোনো তামজিদ, তুমি একটু আমাকে আর মরিয়ম মাকে একা কথা বলতে দেও। তামজিদ, ঠিক আছে, তবে তাই হোক। মরিয়ম, আমরা কখন কোন বিপদের সম্মুখীন হতে পারি তা কেউ জানে না। তুমি এটা নাও, এটা হলো টকটকের পবিত্র পানি। বিপদের সম্মুখীন হলে এটা তোমার কাজে আসবে। বর্তমান ঘটনা, খানিকক্ষণ পর আদিলের জ্ঞান ফিরে এলো। তামজিদ ও আদিল মিলে ইফরিত তিনদের ফিনিয়াসকে জাগ্রত করার সকল কালো জাদুর সামগ্রীতে আগুন ধরিয়ে দিল। পুড়ে ছাই হয়ে গেল অপশক্তি এবং কিছু মানুষের বেদনা। এখানেই শেষ হয়ে গেল অপশক্তিদের শেষ না হতে চাওয়া অধ্যায়। আকাশে পূর্ব দিকে খানিকটা আলোর রেখা ফুটে উঠেছে। নতুন সকাল যেন নতুন কিছু শুরু করার আভাস দিচ্ছে। পাখিদের কিচিমিচি ডাক যেন তাদের বিজয় উদযাপনের ইঙ্গিত দিচ্ছে। তামজিদ, মরিয়ম, আজকে তুমি
করে দেখিয়েছ। আর আমরা কি দুর্বল হই? দুর্বল শুধু এই চিন্তাধারাটা যে আমরা দুর্বল। আমাদের প্রত্যেকের ভিতরেই এমন কিছু লুকিয়ে রয়েছে, যা আমাদের সর্বোচ্চটা বের করে আনে। শুধু আমাদেরকে সেই শক্তিটা অনুসন্ধান করে নিতে হয়। মরিয়ম, ঠিকই বলেছ দাম। আমি কখনোই এতটা সাহস দেখাইনি, যতটা আজকে দেখালাম। তবে আমার কি মনে হয় জানো? নামটির, কি মনে হয় তোমার মরিয়ম? মরিয়ম, সঠিক মানুষ আমাদের ভেতর থেকে সঠিক জিনিসটা বের করে আনতে সক্ষম হয়। নামটির, তাই বুঝি? মরিয়ম, নামটির, আচ্ছা চলুন, এখন আপনাকে আপনার বাসায় রেখে আসি জনাব। মরিয়ম, হ্যাঁ চলো। তা না হলে আর কিছুক্ষণ পর বাসার সবাই ঘুম থেকে উঠে যাবে। এরপর নামতিন মরিয়মকে তার বাসায় পৌঁছে দিল। মরিয়ম ফজরের কাজা নামাজ পড়ে একটা স্বস্তির ঘুম দিল। নামতিন ও আদিল নদীর পাড়ে বসে পূর্ব দিগন্তের সূর্যোদয় হওয়ার দৃশ্যটাকে দেখছে। নামতিন, তুই এখন তোর ঠিক ঘুমেই থাকবি। তুইও তো আমার মতো মানুষ রূপে আসতে পারিস। আদিল, আমি কেন মানুষের রূপে আসবো? আমি তো আর তোমার মতো মানুষের মেয়েকে ভালোবাসি না। নামতিন, এ ভাই কি বলিস এসব? লম্বা লম্বা চোখে। আদিল, আমি যা দেখেছি তাই বলছি। বিজয় উদযাপন করছেন গ্রামবাসীরা। এই আনন্দমুখর গ্রামটি যেন পুনরায় তার রূপ ফিরে পেল। এই তো খানিকক্ষণ আগের ঘটনা নবশক্তিদের সমাপ্তির ঘটনা বর্ণনা করে গেলেন। কিন্তু উল্লেখ্য এই কাজটি কিভাবে সম্পাদন করা হয়েছে বা কারা কারা এর পেছনে ছিল সেটা জানেন না কেউ। সবার ধারণা কবি হয়তো গ্রামকে কোনোভাবে বাঁচিয়েছেন। মরিয়মের অনুরোধে তো আর কাউকে কিছু জানাননি। গ্রামের সবাই মিলে গ্রামের চারদিক দিয়ে দেওয়া বাঁশের দেয়ালটি এগিয়ে ফেলল। আজকে অনেক দিন হয়ে গেল মরিয়মের ঠিক করতে বসা হয় না। তাই সে খানিকটা পড়ার উদ্দেশ্যে পড়ার টেবিলে গিয়ে বসল। সে পড়ার টেবিল থেকে অবহেলিত একটি বই তার হাতে তুলে নিতে যাবেই ঠিক সেই সময় তার চোখ দিয়ে পড়ল এক গুচ্ছ সাদা সিদ্ধি ফুলের ফুল। এটা দেখে মরিয়মের মুখে নিমিষেই এক নতুন হাসির রেখা ফুটে উঠল। এরপর সে ফুলগুলোকে যত্ন করে এক পাশে রেখে পড়া আরম্ভ করল। এটা দেখে মরিয়মের চোখের আড়াল হয়ে থাকা তামটির আনন্দেই বলতে শুরু করল সে ফুল পছন্দ করে, আর আমি ফুল পছন্দ করা তাকে। মরিয়ম, কি ভেবেছেন আপনি আপনার তিন শক্তি দ্বারা আমার চোখের আড়াল হয়ে থাকবেন, আর আমি সেটা বুঝব না? চুপচাপ আমার সামনে আসো বলছি। তামটির, আসলে তুমি এত মনোযোগ দিয়ে পড়ছিলে তাই আর বিরক্ত করতে চাইনি। মরিয়ম, বিরক্ত করে বলছেন বিরক্ত করতে চাননি? তামটির, আচ্ছা ক্ষমা করবেন জনাব। খানিকটা মাথা নিচু করে। মরিয়ম, এই না না তোমার ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি বিরক্ত হয়েছি ঠিকই, কিন্তু কিছু কিছু জিনিসে বিরক্ত হতে আমাদের বরাবরই বিস্তর ভালো লাগে। আমি আমার জীবনে এই বিরক্ত বারংবার হতে চাই। নামটির, কিন্তু মানো, আমার জানা মতে তোমার এমনি সময় বই পড়তে ভালো লাগে না। তবে রোদে বসে বই পড়তে তোমার অনেক ভালো লাগে। মরিয়ম, কিন্তু তুমি কিভাবে জানলে এসব? নামটির, কারণ আমার তোমার সম্পর্কে জানতে ভালো লাগে। মরিয়ম, আরো কতটুকু জানো তুমি আমার সম্পর্কে? নামটির, যতটুকু জানলে একটা মানুষকে সুখী মানুষে পরিণত করা যায়। এমন সময় হঠাৎ তুমি হুসাইন মরিয়মের রুমে প্রবেশ করল। ফলে মরিয়ম খানিকটা আতঙ্কিত হয়ে নামটির দিকে তাকাল। কিন্তু কোথায় নামটির? এখান থেকে তো সে কোথাও। তুমি হুসাইন? তুমি কার সাথে কথা বলছিলে মরিয়ম? মরিয়ম, ওই না তো বাবা। আমি তো পড়ছিলাম তাই হয়তো তোমার কাছে এমন মনে হয়েছে। তুমি হুসাইন? তাই হবে হয়তো। কিন্তু মরিয়ম মা দেখেছো, আলো সত্যি জয় পাওয়ার সম্ভাবনা বিন্দু পরিমাণ হলেও জয় পাওয়া সম্ভব। মরিয়ম, হ্যাঁ বাবা আমার তো অনেক খুশি লাগছে। আর কোনো মানুষের একটি বিপদ যাবে না। তুমি হুসাইন? আচ্ছা মা এখন খেতে চলো, অনেকটা রাত হয়ে গিয়েছে। এরপর মরিয়ম তার বাবার সাথে খাওয়ার টেবিলে গিয়ে বসল। অদ্ভুত নজরে মরিয়মের দিকে তাকিয়ে রয়েছে মীরা বেগম। মরিয়ম শত ভাবার পরও এর বিশেষ কোনো কারণ বের করতে পারল না। সে তাড়াতাড়ি খাওয়া শেষ করে তার রুমে ফিরে এল। রুমে নিশ্চুপ হয়ে বসে রয়েছে মরিয়ম, কোথাও যেন বিন্দুমাত্র নজর নেই তার। কিন্তু তার প্রতি একজনের নজর ঠিকই রয়েছে। নামটির, কিছু হয়েছে জনাব? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নিস্তব্ধতার সাগরে হারিয়ে গিয়েছেন। মরিয়ম, না ঠিক তা নয়। আচ্ছা এখন বলো, তুমি কি নামাজ পড়ো? নামটির, না মানে আগে পড়তাম। মরিয়ম, কৃত্রিম হয়ে নামাজ পড়ো না। কাল থেকে তুমি প্রতিদিন আমার সাথে নামাজ পড়বা। নামটির, আচ্ছা ঠিক আছে।
আমার বকরিগুলো ভরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হরিণ, ধন্যবাদ না দিয়ে কি আপনি আমাকে অন্য একটা জিনিস দিতে পারবেন? ডাম্পিং, হ্যাঁ বলুন জনাব, কি চান আপনি? হরিণ, আমি চাই আমার সাথে আপনার থেকে যাওয়ার নিশ্চিত করুন। আমাকে সবাই ছেড়ে দেয়। এমন হয়েছে যাকে আমি সব থেকে আপন ভেবেছি, সেও আমার ভাবনাকে প্রমাণিত করে ছেড়ে গিয়েছে। ডাম্পিং, তবে তুমি কি চাও আমি তোমার সাথে থেকে প্রমাণ করে দিই অনেকে থেকেও যায়? হরিণ, এটা আমি না বলতেই তুমি বুঝে নিলে কিভাবে? ডাম্পিং, কারণ আমি যে আপনাকে বুঝতে শিখে গিয়েছি। মানুষ মানুষের জীবনে উন্নতি সাধন করার জন্য কত কিছুই না শিখতে চায়। তবে অনেকে রয়েছে যারা নিজের ভালো লাগাটাকে বেশি প্রাধান্য দিয়ে নিজেকে ভালো রাখার জিনিসটা শিখে নেয়। আমিও তার ব্যতিক্রম নয়। হরিও, আচ্ছা তোমার মতে জীবনের সবচেয়ে ভালো থাকার উপায় কি? ডাম্পিং, আমার মনে হয় আমরা জীবনে সবচেয়ে ভালো তখনই থাকতে পারি, যখন আমরা আরেকজনকে ভালো রাখার কথা ভাবি। হরিও, আমার মনে হয় সকল মানুষই আমাদের দুর্বলতা একবার জেনে গেলে আমাদের প্রবলভাবে আঘাত করে। তোমারও কি তাই মনে হয়? ডাম্পিং, অধিকাংশ মানুষ তোমাকে আঘাত করলেও পৃথিবীতে এমন মানুষও থাকতে পারে যে তোমার ভালোবাসাকে প্রাধান্য দিবে, যে তোমার বিশ্বাসকে প্রাধান্য দিবে, যে তোমার দুর্বলতাকে তার দুর্বলতা মনে করবে, যে তোমার সুখের অংশীদার হতে না পারলেও তোমার দুঃখের অংশীদার হওয়ার কথা কখনো ভুলবে না। একটা সত্যি কথা বলি? হরিও, হ্যাঁ বলো দাম। এরপর ডাম্পিং একটা দীর্ঘশ্বাস ফেলে জানালার বাইরের দিকে তাকালো। রাতের এই আকাশ যেন এক কালো গালিচা। এই কালো গালিচায় উজ্জ্বলিত চাঁদ এবং তারারা যেন মুচকি হাসছে। ডাম্পিং, আমার ডাম্পিংয়ের বাম পাশটায় কেমন যেন একটা ব্যথা অনুভব হয়। যখন অনুভব হয় তুমি কোনো কারণে ভালো নেই। এটা কেন হয় তা আমার জানা নেই। কিন্তু একটা জিনিস আমার বেশ জানা, তা হলো আমি এমন একজন হতে চাই যেখানে আপনার সরলতা যত্ন স্থান পাবে। হরিও, তবে আমি তোমার কথা শুনে একটা জিনিস বেশ হাড়ে হাড়ে টের পাচ্ছি। কষ্টেরা যেমন আমাদের জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে আসতে পারে, তেমন সুখ কিন্তু আমাদের জীবনে ঠিক সেভাবেই আসতে পারে। ডাম্পিং, আমি মূলত তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে চেয়েছি সব সময়। আমি জানি না এতে আমি কতখানি সক্ষম। কিন্তু এই বিষয়ে আমার চাওয়া সর্বোচ্চ পরিমাণে ছিল এবং থাকবে। এসব বলেই খানিকটা লজ্জায় মুখ লাল হয়ে আসলো ডাম্পিংয়ের। কিন্তু সে তা বুঝতে দিল না হরিওকে। এরপর হরিওকে ঘুমোতে বলে ডাম্পিং তার কাছ থেকে বিদায় নিল। হরিও আর দেরি না করে বিছানায় শুয়ে পড়ল। তার মুখের কোণে যেন আনমনেই এক মুচকি হাসি দেখে উঠে উঠল এবং খানিকক্ষণ পর সে ঘুমের কোলে টলে পড়ল। গাছের পাতা বেয়ে টপটপ করে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে। শীত আসার উদ্দেশ্যে শেষ বৃষ্টিটাও যেন প্রকৃতির সৌন্দর্যকে রাঙিয়ে দিতে সক্ষম। বেশ অনেকটা সময় কেটে গিয়েছে গল্পের মতো। সব মিলিয়ে পৃথিবীতে কেউ হয়তো কারো জীবনে ভুল হয়ে ঘটেছে। নিস্তব্ধ নদীর পাড়ে হরিও ও ডাম্পিং বসে রয়েছে। ডাম্পিং আনমনেই হরিওর দিকে চেয়ে রয়েছে। হরিও, এমন করে তাকিয়ে কি দেখছো? ডাম্পিং, তুমি সুন্দর বলেই তো চেয়ে থাকি, সে কি আমার অপরাধ? হরিও, তার আগে তুমি আমাকে বলো, এই বৃষ্টি ভেজা সকালে আমাকে এখানে নিয়ে এলে কেন? ডাম্পিং, তোমার কাছে নদীর পাড় বরাবরই বেশ পছন্দের একটা জায়গা। তাই মূলত তোমাকে এখানে নিয়ে এলাম। জবাবে কিছু না বলে হরিও খানিকটা মৃদু হাসল। এটা দেখে ডাম্পিংয়ের কপালে খানিকটা চিন্তার ভাঁজ সৃষ্টি হল। সে মনে মনে ভাবতে শুরু করলো, আমি জানি না সে আমাকে কি ভাবে, কিন্তু আমি যেই দিন থেকে তাকে আমার জীবনে আবিষ্কার করেছি, সেই দিন থেকেই আমি কেমন যেন একভাবে নিজেকে হারিয়ে ফেলেছি। হঠাৎ ডাম্পিং তার কাঁধে খানিকটা ভর অনুভব করল। পাশ ফিরে তাকাইতেই সে দেখল হরিও তার কাঁধে মাথা রেখেছে। এটা দেখে ডাম্পিং খানিকটা ঘন ঘন শ্বাস নেওয়া শুরু করল। লজ্জায় ডাম্পিং কি বলবে কিছুই বুঝতে পারছে না সে। সে অনবরতে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। এমন সময় হরিও ডাম্পিংয়ের কাঁধ থেকে মাথা তুলে বলল, চলো বাসায় ফেরা যাক, এখানে আসার অনেকটা সময় হয়ে গিয়েছে। ডাম্পিং, চলুন তবে জাহাপানা। এই বলেই ডাম্পিং হরিওর কাঁধে হাত রাখল। এরপর তারা চোখের পলকেই স্থানান্তরিত হয়ে হরিওর রুমে চলে আসলো। হরিও, আমরা আমাদের রুমে চলে আসলাম তো ঠিকই, কিন্তু আমার ভেজা জামার কি হবে? ডাম্পিং, তা হয়তো আগে ভেজা ছিল কিন্তু এখন আর নেই। হরিও, আসলেই তো এখন ভেজা নেই। নিজের শরীরে হাত দিয়ে। এমন সময় হঠাৎ পেছনে থেকে হরিওকে উদ্দেশ্য করে তার বাবা হুসেন হুসাইন বললেন, মা হরিও, তুমি ঠিক আছো তো? হরিও
আরে বাবা কখন এখানে আসবো আল্লাহ। হুসাইন, চুপ করে আছো কেন? মরিয়ম, বাবা আমার আবার কি হবে? এই তো আমি তোমার মেয়ে মরিয়ম। খানিকটা দাঁত বের করে হেসে হুসাইন, আমার তো স্পষ্ট মনে হলো তুমি কারো সাথে কথা বলছো। মরিয়ম, আসলে বাবা হয়েছে কি আমি আমার কলেজের পড়া মুখস্থ করছিলাম। হুসাইন, ঠিক তো? খানিকটা লম্বা চোখে মরিয়ম, হ্যাঁ আমার একমাত্র জনাব বাবা। খানিকটা কাঁদো কাঁদো গলায় হুসাইন, ওলে ওলে আমার মাটা। আচ্ছা শোনো, তোমার মা আর আমি বাড়ির কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাজারে যাচ্ছি। আমাদের ফিরতে একটু দেরি হতে পারে। তুমি একটু সাবধানে থেকো কেমন? মরিয়মকে খানিকটা আদর করে এরপর মরিয়মের বাবা মা বাজারের উদ্দেশ্যে চলে গেলেন। এই মুহূর্তে বাড়িতে শুধু মরিয়ম ও নামতিম রয়েছে। নামতিম, এখন আমরা একা বাড়িতে কি করব? চলো তোমাকে কোলে তুলে কোথাও থেকে ঘুরিয়ে আনি। মরিয়ম, নামতিম, এই সাপের মতো করছো কেন? মরিয়ম, আমি এখন আব্বু বুঝলেন, আর আব্বু চুপচাপ বসে থাকবেন একদম ভালো বাচ্চাদের মতো। এরপর মরিয়ম তার পড়ার টেবিল থেকে একটি ক্যানভাস নিজের হাতে তুলে নিল। সাদামাটা ক্যানভাসটিতে মরিয়ম নতুন কিছু আঁকার চেষ্টা করছে এবং নামতিম তার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়েছে। খানিকক্ষণ পর মরিয়ম তার আঁকা শেষ করে ক্যানভাসটি নামতিমের দিকে ঘুরিয়ে তাকে তা দেখাল। নামতিম, আরে এটা তো আমার প্রিয় লিঙ্গরাজ। মরিয়ম, এটা আপনার প্রিয় অযত্নে বেড়ে ওঠা লিঙ্গরাজ। তুমিও ঠিক আমার এই অযত্নে ভরা জীবনে মনমোহন লিঙ্গরাজ ফুলের মতো বেড়ে উঠেছ। আচ্ছা কেমন এঁকেছে বললে না তো? নামতিম, তুমি যেমন অপূর্ব সৌন্দর্যের অধিকারী, তোমার আঁকা লিঙ্গরাজ ফুলের ছবিটাও হয়েছে ঠিক তেমন। মরিয়ম, অনেকগুলা ধন্যবাদ নামতিম। কাঁদো কাঁদো গলায় নামতিম, সত্যি বলতে আমার অনেক খুশি লাগছে এটা দেখে যে তুমি আমার প্রিয় ফুল এত সুন্দর করে এঁকেছো। মরিয়ম, আচ্ছা নামতিম, কোনো মানুষ যদি দিনের প্রেমে পড়ে তখন কি হয়? মানে সেই মানুষটা চাইলেই কি ওই দিনটাকে বিয়ে করতে পারে? নামতিম, এই ব্যাপারটা আমি তোমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি। তোমাদের যেমন এটা মানবজাতির দুনিয়া তেমন আমাদের দিনেরও আলাদা একটা দুনিয়া রয়েছে, যেখানে আমরা শুধু দিনেরা বসবাস করি। তাই কোনো মানুষও কোনোদিন যদি একে অপরকে ভালোবেসে ফেলে এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তাহলে তাদের সামনে দুইটি পথ খোলা থাকে। প্রথম পথ, একটি সম্পূর্ণরূপে মানুষ হয়ে গিয়ে সেই মানুষটির সাথে তার দুনিয়ায় বসবাস করবে। দ্বিতীয় পথ, সেই মানুষটি তিনটির সাথে গিয়ে তার দুনিয়ায় বসবাস করবে। কিন্তু উল্লিখিত এই দুইটি পথের মধ্যে তারা যেটাই বেছে নেন না কেন তাদের একজনকে একটা বড় বিষয় বলিদান দিতে হবে। মরিয়ম, কি সেই বলিদান? নামতিম, তারা যদি প্রথম পথটি বেছে নেয় তবে তিনটির তার দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ সেই তিনটি আর কোনোদিনই তার নিজ দুনিয়ায় ফিরে যেতে পারবে না। একইভাবে তারা যদি দ্বিতীয় পথটি বেছে নেয় তবে সেই মানুষটি তার দুনিয়ায় আর কোনোদিন ফিরতে পারবে না। মরিয়ম, ও আচ্ছা বুঝতে পেরেছি। নামতিম, কি বুঝতে পারলেন? মরিয়ম, বুঝতে পারলাম যে আমার ক্ষুধা পেয়েছে, এখন আমাকে খেয়ে ঘুমোতে হবে। নামতিম, এই মেয়েটাও না। এরপর মরিয়ম খাওয়ার ঘরে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিল। তারপর এক লাফে এসে নিজের বিছানায় শুয়ে পড়ল। বিছানায় শুয়ে হাই তুলতে তুলতে মরিয়ম বলল, বিদায় নামতিম, আমার না পেয়েছে। নামতিম, তুমি ঘুমালে আমি কি করব? মরিয়ম, কেন সব সময় যা করেন তাই করবেন, আমাকে দেখতে থাকবেন। এই বলেই নিজের চোখের পাতা বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাল মরিয়ম। সন্ধ্যায় তার বাবার ডাকে ঘুম ভাঙে মরিয়মের। এতক্ষণে মরিয়মের বাবা মা ফিরে এসেছেন বাড়িতে। হুসাইন, ঘুমের রানী মরিয়ম, হয়েছে আপনার? মরিয়ম, আপনি আর ঘুমোতে দিলেন কই? হুসাইন, এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, ঘুমোতে দেয়নি। আচ্ছা শোনো, খাওয়ার টেবিলে খেতে আসো। আমরা তোমার জন্য দলে দুধের পাটিসাপটা এনেছি। মরিয়ম, আচ্ছা বাবা চলো। খানিকক্ষণ পর মরিয়ম নিজের রুমে ফিরে এসেছে। তার সামনে নামতিম হাজির। নামতিম, এতক্ষণ কি ঘুমায় নাকি? মরিয়ম, হ্যাঁ ঘুমায় তো, এই যে আমি। নামতিম, হ্যাঁ। আচ্ছা শোনো না, একটা প্রশ্ন ছিল। মরিয়ম, বলো। নামতিম, ইসলামিক নিয়ম অনুযায়ী সন্ধ্যার সময় দিক পরিবর্তন হয়, তাই না? মরিয়ম, হ্যাঁ, কিন্তু কেন? নামতিম, না মানে এমনি জানতে ইচ্ছে করল তাই। এরপর নামতিম হঠাৎ করে মরিয়মের পেছনে থেকে তার চোখ থেকে ধরল। তারপর তার কানে ফিসফিস করে বলতে থাকলো, শুধু বলতো মরিয়ম নাম। এটা
বাকরুদ্ধ হয়ে গেল। মরিয়মের এই বাকরুদ্ধতা যেন দাম্পিদের কৃতকর্মের মতো তার জীবনে পূর্ণতা হয়ে এসেছে। এইবার দাম্পিদ মরিয়মের চোখ থেকে তার হাত সরিয়ে নিল। পরক্ষণেই মরিয়ম কেমন যেন তার পায়ে একটা স্পর্শ অনুভব করল। দাম্পিদ, কেউ যেন আপনার হাতের সুন্দরতম স্পর্শ পেতে চায়। আমি আপনাকে এই বিড়ালটি উপহার স্বরূপ দিলাম, এইবার আপনি তাকে আপনার কোমল স্পর্শ উপহার স্বরূপ দিন। এটা বলেই দাম্পিদ বিড়াল ছানাটি নিজের কোলে তুলে নিয়ে মরিয়মের দিকে এগিয়ে দিল। তারপর মরিয়ম যেন নির্বিঘ্নেই বিড়াল ছানাটি গ্রহণ করে নিল এবং ওটাকে আদর করতে শুরু করল। মরিয়ম, এটা কত সুন্দর একটা বাচ্চা, আমাকে এটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। বিড়াল ছানাটি আদর করতে করতে, দাম্পিদ, আমার জীবনে সৌন্দর্যের সব থেকে সুন্দরতম প্রতীক হলো বিড়াল এবং আমার পছন্দের নারী। আজকে আমি এই দুটোই একসাথে পেয়েছি, ব্যাপারটা কত সুন্দর তাই না? এই বলেই দাম্পিদ নিজের হাতের তালুতে একটা ফুল দিতেই সেখানে একটা বেলি ফুলের গাছরা হাজির হল, যা সে তাকে পরিয়ে দিল। দাম্পিদ, সাদা রঙের বিড়াল ছানা, সাদা রঙের ফুলের গাছরা এবং সাদা মনের মানুষ, এ যেন এক চোখের তৃপ্তি। এমন সময় হঠাৎ রুমের বাহির থেকে মরিয়মের বাবার ডাক এলো। তার বাবা মূলত তাকে রাতের খাবারের জন্য ডাকছে, তাই সে আর দেরি না করে রাতের খাবার খেতে চলে গেল। দাম্পিদ মরিয়মের মুখ ত্যাগ করে বাহিরে চলে এলো। রাতের এই অন্ধকার পরিবেশ যেন তার বরাবরই বেশ পছন্দের। রাতের পরিবেশ মূলত কোলাহলমুক্ত এবং শান্তিপূর্ণ, তাই এই সময়টা তিন্নির বরাবরই বেশ পছন্দের একটা সময়। এই শান্তিপূর্ণ রাতের মতোই কেউ হয়তো কাউকে নিয়ে একটি শান্তিপূর্ণ জীবনের স্বপ্ন দেখে। দাম্পিদ যেন আধুনিক কোথাও একটা চেয়ে রয়েছে। সে যেই দিকটায় চেয়ে রয়েছে, সেখানে হয়তো খুব একটা মনোযোগ নেই তার। তার মনোযোগ হয়তো কোনো একটা বিশেষ জায়গাতেই আটকে রয়েছে। দাম্পিদ মনে মনে, আমাদের প্রতি রাতে কাটানো মুহূর্তগুলো যেন আমার চোখে ভেসে ওঠে। এই সময়গুলো যেন আমার চোখে মেঘের মতো ভেসে বেড়ায়। শরতের নীল আকাশ যেমন তুলার মতো সাদা মেঘ দখল করে নেয়, তুমিও যেন আমার জীবনের বড় একটা অংশ দখল করে নিয়েছো। তোমার কথা হয়তো যতই বলবো ততই কম প্রিয়। হঠাৎ করে হওয়া বৃষ্টির পানির ফোঁটা যেমন আমাদের আশেপাশে নিজের স্পর্শে সবকিছু নতুন করে রাঙিয়ে তোলে, যেন আমার জীবনে সেরকম। প্রতি রাতে আমাদের কত শত কথা বলা, তোমার সাথে হাজারো গল্প শোনা, এগুলো যেন তোমাকে নিয়ে আমার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে মিশে রয়েছে। রাতের আকাশের দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। অন্যদিকে মরিয়ম রাতের খাবার শেষ করে নিজের রুমে ফিরে এসেছে। এসেই যেন তার চোখ দুটো আনন্দেই কাউকে ঘুরে চলেছে। সে খানিকক্ষণ তার জন্য যেন অপেক্ষা করল। অতঃপর তার বিছানায় ঘুমোতে থাকা বিড়াল ছানার গায়ে হাত বুলাতে বুলাতে নিজে ঘুমিয়ে পড়ল। সকালে মীরা বেগমের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে মরিয়মের। মীরা বেগম, এই মেয়ে ঘুম থেকে উঠো। তোমার বিছানার উপর এটা কি তুমি জানো না আমি এসব পছন্দ করি না? রাগান্বিত গলায়। মরিয়ম, মা আমি এই বিড়ালটাকে এখন থেকে আমার কাছেই রাখবো। এটা শোনা মাত্রই মরিয়মকে তার মা আঘাত করতে তেড়ে আসে। তবে সে খানিকটা সরে যাওয়াতে তার মা তাকে আঘাত করাতে ব্যর্থ হল। তবে তাতে কি হয়েছে, তার মা তো তার মনে ঠিকই আঘাত করে ফেলেছে, কিন্তু এখানেই থামলেন না মরিয়মের মা। তার মা বিড়াল ছানাটিকে তাড়া করতে শুরু করলেন। বিড়াল ছানাটি রুমের এক পাশ থেকে অপর পাশ ছুটছে, হয়তো সেটি মরিয়মকে ছেড়ে যেতে নারাজ। এগুলো দেখে মরিয়মের চোখের কোণে অনবরত পানি পড়তে শুরু করল। তার চোখ গড়িয়ে ভুলবশত কয়েক ফোঁটা পানি যখন গাল বেয়ে গড়িয়ে পড়ল তখন সে তা সঙ্গে সঙ্গে মুছে ফেলল। মীরা বেগম তখন শত চেষ্টার পরেও সুন্দরতম প্রাণীটিকে সুন্দরতম মানুষটির কাছ থেকে আলাদা করতে পারলেন না, তখন সে তার মেয়েকে উদ্দেশ্য করে একটি কঠিনতম কথা ছুড়ে দিলেন। মীরা বেগম, তুমি এবং তোমার এই সকল কার্যকলাপকে আমি ঘৃণা করি। আমি বিড়ালটিকে বাহিরে বের করে দিতে পারলাম না, তো তাতে কি হয়েছে? ওটাকে তুমি নিজের হাতে বের করে দিবে। এই বলেই মরিয়মের মুখ ত্যাগ করলেন তার মা। তার মায়ের বলা কথা শোনা মাত্রই তার হৃদয় দিয়ে কষ্টের একটা স্রোত বয়ে গেল, যা হয়তো সে স্পষ্ট অনুভব করতে পারছিল। এই অনুভূতিটা হয়তো আসলেই অনেক বাজে হয়, যেখানে কষ্টের ফলে মুখটা কেমন যেন হাহাকার দিয়ে ওঠে। তার যেন বুক ফেটে কান্না বের হয়ে আসতে চাইল। সে তার মুখ হাত দিয়ে চেপে ধরল যেন কেউ তার কান্নার শব্দগুলো শুনতে না পায়, কিন্তু তার চোখ গড়িয়ে অনবরত পানি বেয়েই চলেছে। এই সময়টায় তার যেন সম্পূর্ণ পৃথিবীকেই খুব একা মনে হচ্ছে।
করে ইচ্ছে করছে তার কাউকে জড়িয়ে ধরে কাঁদতে। এমন সময় সে চিনচেনা একটি স্পর্শ অনুভব করল। কেউ একজন তার অনবরত গড়িয়ে পড়া চোখের পানি মুছে দিচ্ছে। নামধীর, কষ্ট পেও না, আমি তো তোমার সাথেই রয়েছি। এই পৃথিবীর সবাই যদি তোমার পথকারী হয়, তবে আমি হব তোমার পথপ্রদর্শনকারী। হরিও, মানুষের হৃদয় এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে? নামধীর, তোমার প্রতিটা খারাপ সময় একদিন ঠিক ভালো সময়ে রূপে ফিরে আসবে, তখন তোমার সরলতার কাছে হেরে যাবে নিষ্ঠুরতা। হরিও, আমি না এসব সহ্য করতে করতে ক্লান্ত। কোনো একসময় জীবন আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে শুধুই অন্ধকার আর অন্ধকার বিরাজ করে। নামধীর, আমি তোমার জীবনে আলোর ন্যায় জ্বলে উঠে সকল অন্ধকারের সাথে মোকাবেলা করব। হরিও, আপনি আমার অন্ধকারের ছায়া। এই ছায়া এক অদ্ভুত মায়ায় ভর। নামধীর, আচ্ছা মানু। হরিও অপলক দৃষ্টি নিয়ে নামধীরের দিকে চেয়ে রয়েছে। হরিও, যারা বিড়ালকে মানুষ মনে করে না, আমি তাদের মানুষ মনে করি না। নামধীর, আরে বোকা মানু, বিড়াল কি মানুষ কথাটা এমন তো, যে বিড়াল পছন্দ করে না আমি তাকে পছন্দ করি না। হরিও, ওই ওই, এই ওই, সেই। হরিণের কাছ থেকে কিছু মনের মধ্যে খারাপ লাগা দূর করতে খানিকটা শব্দ করেছে নামধীর। তবে মনে হয় না এতে খুব একটা সন্তুষ্ট হয়েছে সে, কারণ সে তো তার জীবন থেকে সকল খারাপ লাগা সম্পূর্ণরূপে বিলীন করে দিতে চায়। কেউ আবার চায় কারো ভালো থাকা বিলীন করে দিতে। এই কথাটিকে প্রাধান্য দিয়ে খানিকক্ষণ পর আবারও মীরা বেগম আসলেন হরিণের দিকে। মীরা বেগম, তুমি এখন এই বিড়ালটি নিজের কাছেই রেখেছ, তবে ঠিক আছে, কিন্তু একটা কথা জেনে রাখো। এই বিড়াল বাড়িতে থাকলেও তুমি হয়তো আর বেশি দিন থাকছো না এই বাড়িতে। হরিও, মানে? মীরা বেগম, মানে হলো আজ থেকে 6 দিন পর তোমার বিয়ে নির্ধারণ করা হয়েছে। এটা শোনা মাত্রই হরিণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তবে কি তার ভালো দিনের জন্য অপেক্ষাটা সব বৃথা? সে সব সময় চেয়েছিল তার শুরুটা যেমন হোক না কেন, তার শেষটা যেন ভালো হোক এবং তা তার পূর্বের পাওয়া সকল দুঃখ ভুলিয়ে দিক। সে তো শুধু এমন একটা হৃদয়কে সারা জীবনের জন্য পাশে চেয়েছিল, যে হৃদয় কিনা তার হৃদয়ের মুহূর্ত করবে। সে হয়তো এমন একটি হৃদয় ঠিকই পেয়েছে, যেখানে বুকের ভিতর ঝড় হয়ে গেলেও সেখানে মাথা তুলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করা যায়। তবে এই স্বস্তিটা তার সারা জীবনের সাথী হলেও পারত, যেভাবে দুঃখেরা তার সারা জীবনের সাথী। হরিও মনে মনে, এই পৃথিবীতে কি আমরা সবার কাছেই মূল্যহীন না ঠিক তা নয়? হয়তো আমাদের আশেপাশে এমন কেউ থাকে, যার কাছে আমরা সকল মূল্যবান জিনিসের থেকে অধিক মূল্যবান। তবে আমরা তাদের কাছে এত মূল্যবান হওয়া সত্ত্বেও তাদের মনের কথা আমাদের বলতে এত দ্বিধা কিসের? মীরা বেগম, তোমার মুখে কোনো কথা নেই কেন? হরিও, এটার কোনো উত্তর জানা নেই আমার। আমাকে তুমি একটু একা ছেড়ে দাও। মীরা বেগম, এটা তো এখন সম্ভব না হরিও। এখন থেকে আমি তোমার বিয়ের আগ পর্যন্ত সবসময় তোমার পাশেই থাকবো, আমি না তোমার মা। তাই এতটুকু দায়িত্বশীল তো আমাকে হতেই হবে। হরিও, না, তুমি আমার মা নও। তুমি আমার মা হলে কখনোই এমনটা করতে পারতে না। কাঁদতে কাঁদতে, মীরা বেগম, আমি যেহেতু তোমার মা নই, তাহলে তোমার মা না হওয়ার মতোই কাজ করি। এই বলেই মীরা বেগম তার মেয়ের গালে সজোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন। ফলে মেয়েটির উজ্জ্বল শ্যামলা বর্ণের গালটির কিছু অংশ নিমিষেই লাল বর্ণ ধারণ করল। হরিও, মা তুমি আমাকে মারো যাই করো, কিন্তু দয়া করে আমার এমন সর্বনাশ করিও না। মীরা বেগম, আমি কি করবো না করবো তা কি তুমি আমাকে শিখিয়ে দিবে? এরপর আর কিছুই বলল না হরিও। তার যেন পরিস্থিতির সাথে মোকাবেলার ইচ্ছে সত্যি শেষ হয়ে এসেছে। তাই সে মনে মনে এটা মেনেই নিল, তার জীবনে ভালো সময় দেখার স্বপ্ন যেন স্বপ্ন হয়েই থাকবে, তা কখনোই বাস্তবতার ছোঁয়া পাবে না। ঘটনার 6 দিন পর, আজ হরিওমের বিয়ে। তাই তার বাড়িঘর সুন্দরভাবে সাজানো হয়েছে। তার বিয়ের উদ্দেশ্যে পরিবারের অনেক আত্মীয় স্বজনরা এসেছেন। বাড়িতে উপস্থিত প্রত্যেকেই যেন আনন্দে মেতে উঠেছে। শুধু আনন্দ নেই একজনের মনে, যার কিনা আজ বিয়ে। তার মনে আনন্দ থাকবেই বাকি করে, মনের বিরুদ্ধে গিয়ে কি আর আনন্দ খুঁজে পাওয়া যায়? নিজের ভূমিকণে সেজে বসে রয়েছে হরিও। এই কয়েকটা দিন মেয়েটার উপর দিয়ে অনেক কিছুই হয়ে গিয়েছে, যা কিনা তার মলিন হয়ে পড়া মুখটা দেখলেই বেশ বোঝা যাচ্ছে। এই 6টি দিন ছিল যেন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 6 দিন। প্রতিটা সেকেন্ড যেন তাকে তার হতাশার চরম পর্যায়ে
গাছতলায় নিয়ে গিয়েছে, কারণ তার সাথে সর্বোত্তম মীরা বেগম উপস্থিত ছিলেন। তাই বলতে কিনা তার জীবনে খানিকটা স্বস্তির উৎস হয়ে এসেছিল, সে সুযোগের অভাবে তার ধারের কাছেও ফিরতে পারেনি। মনে মনে আমার জীবন যেন মরীচিকার ন্যায়, শত চেষ্টার পরেও আমি সুখকে আয়ত্ত করে নিতে পারিনি। আমার নাম জানতে ইচ্ছে করছে, আমি যেমন তার অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করি, সেও কি আমার অনুপস্থিতিতে শূন্যতা অনুভব করে? কিছুক্ষণ পর হয়তো সব শেষ হয়ে যাবে, কিন্তু কৃতজ্ঞতা তার প্রতি দেখি না এই কিছুদিন আমাকে সুন্দর কিছু সময় আরো দিয়েছে। এমন সময় হঠাৎ মরিয়মের চোখ দিয়ে পড়ল চিরচেনা কারণ। সেই চিরচেনা দিকটি মরিয়মের দিকে মলিন হয়ে পড়া দৃষ্টি নিয়ে চেয়ে রয়েছে। এটা দেখে মরিয়ম কিছু বলতে যাবেই কিন্তু তাকে থামিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ল তামসিক। তামসিক, এই মানুষের মেয়ে তোমায় না আমি বড্ড ভালোবাসি। কাঁদতে কাঁদতে। এটা শুনে মরিয়মের সম্পূর্ণ পৃথিবী যেন কিছুক্ষণের জন্য থমকে গেল। তার কান যেন অনেকদিন ধরেই এরকম কিছু শোনারই অপেক্ষা করছিল। মরিয়ম, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এখন আমাদের এই ভালোবাসা পূর্ণতা পাবে কিভাবে? তামসিক, তোমার কি মনে রয়েছে, আমি তোমাকে বলেছিলাম একজন মানুষ আর একজন দিন একে অপরকে ভালোবেসে ফেললে কিভাবে? মরিয়ম, হ্যাঁ, মনে রয়েছে আমার। তামসিক, এখন যদি তোমাকে পাওয়ার জন্য আমাকে দিন দুনিয়া থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করতে হয়, তবে আমি তা করতে প্রস্তুত। মরিয়ম, না, তুমি এমনটা করবে না। আমি বরং তোমার সাথে তোমার দিন দুনিয়ায় যাব। তামসিক, তুমি ভেবেচিন্তে বলছো তো মরিয়ম? মরিয়ম, হ্যাঁ, আমি আমার ভালোর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। তামসিক, ঠিক আছে, তবে তাই হোক। এরপর মুখের কিছু অংশ ধরে একরকম অদ্ভুত হওয়ার আবির্ভাব হল। এমন কিছু হয়তো কোনো মানুষই নিজের সচরাচর দেখেনি। তামসিক, আমরা এই ভয়ের থেকে অগ্রসর হলেই দিন দুনিয়ায় স্থানান্তরিত হয়ে যাব। মরিয়ম, থামবে? তামসিককে থামতে বলে সে তাড়াতাড়ি একটি কাগজের পৃষ্ঠায় কিছু একটা লিখতে শুরু করল এবং লেখা শেষে তা নিজের পড়ার টেবিলের উপর ভাঁজ করে রেখে দিল। এরপর তামসিক এবং মরিয়ম ধীরে ধীরে সেই কুয়ার দিকে অগ্রসর হল। কুয়ার কিছু অংশ তাদের শরীর স্পর্শ করতেই তারা সঙ্গে সঙ্গে স্থানান্তরিত হয়ে দিন দুনিয়ায় চলে গেল। এই দুনিয়া যেন পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। চারদিকে শুধু মেঘ আর মেঘ, এটাকে মেঘের রাজ্য বললে ভুল হবে না। এখানে আরো রয়েছে সুবিশাল, বিচিত্রময় গাছপালা এবং গিরিদের বসবাসের জন্য উঁচু উঁচু বিচিত্রময় কিছু দালানঘর। পাশাপাশি বেশ কিছুটা দূরেই রয়েছে সুবিশাল কিছু পাহাড়, যার বুক চিরে বয়েছে ঝর্ণার ধারা। সব মিলিয়ে এখানকার পরিবেশ পৃথিবীর তুলনায় বেশ স্নিগ্ধকর। তামসিক, চলুন জনাব, তবে আমাদের একে অপরকে সারা জীবনের জন্য নিজের ঘরে পাওয়া যাক। আমি আগেই আমার পরিবারকে মায়াবলে সমস্ত ব্যাপারটা জানিয়ে দিয়েছি। তারা হয়তো এতক্ষণে আমাদের বিবাহের ব্যবস্থাও করে ফেলেছে। এরপর তামসিক মরিয়মকে তাদের বিবাহের জন্য প্রস্তুত স্থানে নিয়ে গেল। সুবিশাল আয়োজনের মধ্য দিয়ে তাদের বিবাহ সম্পন্ন হল। তারপর তামসিদের পরিবারের সবাই আসলেন মরিয়মের সাথে কথা বলতে। মরিয়ম যেন তাদের সাথে নিজেকে কথোপকথনে জড়িয়ে দিল। সহজেই যেন সে এই তিন পরিবারের আপন কেউ হয়ে উঠল। তামসিক, হয়েছে, এখন তোমরা একটু ওকে আমার সাথে একা ছেড়ে দাও। আমার মরিয়মের উপর দিয়ে অনেক কিছু হয়ে গিয়েছে, এই কয়েকদিন ঠিকমতো ঘুমাতেও পারেন। তাই তাকে এখন ঘুমাতে যেতে হবে। আদিল, হ্যাঁ, তা তো নিয়ে যেতে হবেই, তোমার ভুল হয়ে গিয়েছে না? তামসিক, হ্যাঁ, ওটাই তো। আমি জানতাম এটা আমার ভাই ঠিকই করবে। আদিল, আমিও জানতাম তুমি এই মানুষের মেয়েকেই ভালোবাসতেন। আজ তাকে বিয়ে করে তা প্রমাণ করে দিলে। এখন আমার হিংসে হচ্ছে তুমি এত সুন্দর বউ পেয়ে গেলে। মরিয়ম, সমস্যা নেই আদিল, আমরা তোমার জন্য একটা সুন্দর পরিবার নিয়ে আসবো। তামসিক, হ্যাঁ, কিন্তু তার আগে এখন আপনার ঘুমানোটা বেশি প্রয়োজন, বুঝলেন? এই বলেই মরিয়মকে নিজের রুমে নিয়ে আসলো তামসিক। তারপর ধীরে ধীরে তাকে নিজের বিছানায় শুইয়ে দিল এবং একটা পাতলা নরম চাদর টেনে দিল তার গায়ে। তামসিক, চোখ বন্ধ করো, এখন বিশ্রাম নাও। মরিয়ম, যাকে পাওয়ার জন্য এতদিন এত কিছু করলে, আজ তাকে নিজের ঘরে পেয়েও তার সাথে দুটো কথা না বলে তাকে ঘুমাতে বলছেন। তামসিক, ঠিক আছে, যা তোমার ইচ্ছে, চলো তবে খানিকক্ষণ কথাই বলা যাক। মরিয়ম, তোমার কি মনে হয় এই সন্ধ্যাবেলা আমি ঘুমাবো? তামসিক, তবুও তোমার ঘুমানোটা প্রয়োজন। মরিয়ম, আর তোমার কি প্রয়োজন? তামসিক,
আমার প্রয়োজন ছিল একটাই, তা হলো তোমাকে চিরদিনের জন্য নিজের করে পাওয়া, যা এখন পূরণ হয়েছে। এখন আমি তোমার সাথে যখন ইচ্ছে তখন কথা বলতে পারবো। আমার জন্য তা এটা একটা স্বপ্নের মতো যে তোমাকে আমি নিজের করে পেয়েছি। আমি না তোমাকে এত কিছু করে পেয়েছি, তাতে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার আক্ষেপ শুধু একটা জায়গাতেই, তা হলো তোমার ক্ষতস্থান, যা আমি একদিন ঠিক আমার ভালোবাসা দিয়ে সারিয়ে দেব। পাশ থেকে কোনো জবাব এলো না মরিয়মের। দাম্পিক তার দিকে তাকাতেই দেখল ঘুমিয়ে গিয়েছে সে। মেয়েটা যতই বলুক না কেন এই সন্ধ্যাবেলায় সে ঘুমাবে না। কেউ একজন কি জানে তার কখন কি প্রয়োজন। নিদ্রায় আচ্ছন্ন মরিয়মের দিকে আঙুলে চেয়ে রয়েছে দাম্পিক। দাম্পিক মনে মনে, এই মহাশক্তি কত কিছুই না বিদ্যমান, কিন্তু আমার কাছে বিদ্যমান এক পরিত্যায় মানুষ। তার মধ্যে এক অদ্ভুত মায়ারা লুকিয়ে রয়েছে, যা আমাকে তার প্রতি ক্ষমতা বাড়ানোর জন্য ভয়ঙ্করভাবে আক্রমণ করে। ঘুমন্ত অবস্থায় এই মেয়েকে যেন আরো অসম্ভব রকম মায়াবী লাগে। এই মায়া যেন আমাকে তার ছায়া করে রাখতে বাধ্য। দিকে মরিয়মের বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। হবেই না বা কেন বিয়েতে বর পক্ষের লোকজনেরা চলে এসেছে, কিন্তু ইহিপুরের ঘর ফাঁকা। অনেকটা পরিস্থিতি যখন খুবই খারাপের দিকে গড়াচ্ছিল, তখন মরিয়মের বাবা সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন। বিয়েতে কনেই যেহেতু নেই, তবে এখানে থেকে আর লাভ কি এটা ভেবে সবাই যে যার বাড়িতে ফিরে গেলেন। রাতে মীরা বেগম হুসেইনের সাথে কথা বলতে আসলে তাকে এক মুহূর্তে সরিয়ে দিলেন তিনি। হুসেইনের মনটা আজ বড্ড খারাপ। তার মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ কতই বা পারে তার প্রাণপ্রিয় মেয়ের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে। খানিকটা হতাশা নিয়ে তিনি তার মেয়ের রুমে গেলেন। এই রুমে যে তার মেয়ের সাথে কাটানো কত স্মৃতি তা লুকিয়ে রয়েছে। এগুলো নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ তার চোখ গেল মরিয়মের টেবিলের উপর ভাঁজ করে রাখা একটি কাগজের উপর। ভাঁজ করে রাখা সেই কাগজটির উপর একটি ফুলের নকশা আঁকা ছিল, যা দেখে তিনি হুসেইনের মুখে আনন্দেই খানিকটা হাসিয়ে দেখে উঠতে। তিনি কিভাবে সেই দিনগুলি ভুলতে পারবেন, যেদিন তিনি নিজের হাতে তার মেয়েকে এই নকশা আঁকা শিখিয়েছিলেন। তিনি এবার পৃষ্ঠাটির ভাঁজ খুলে নিজের হাতে তুলে নিলেন। সেখানে তিনি তার মেয়ের হাতে লেখা কিছু লেখা আবিষ্কার করলেন। পৃষ্ঠাটির ভাঁজে লেখাগুলো ছিল এমন: বাবা, আমি জানি যখন তুমি আমার লেখা এই চিঠিটি পড়ছ, তখন হয়তো আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। তবে বিশ্বাস করো বাবা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে আসলেও তোমার দেওয়া স্মৃতিরা আমাকে কোনোদিনই ছেড়ে যাবে না। আমি যেখানে রয়েছি, বেশ ভালো রয়েছি। আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বাবা। আর হ্যাঁ, নিজের খেয়াল রাখতে ভুলো না যেন। সব সময় ভাববে তোমার মেয়ে তোমার পাশেই রয়েছে। এই তোমার আদরে মেয়ে, মরিয়ম। এটা বলে তিনি হুসেইনের চোখ কি অজান্তেই ভিজে উঠল। তবে পরক্ষণেই তিনি মৃদু হেসে উঠলেন, যেন নিজের মনে সান্ত্বনা খুঁজে পেলেন। মেয়েটি যেখানেই থাকুক, ভালোই রয়েছে। হুসাইন মনে মনে, আমি কখনোই তোমাকে একটা ভালো মা দিতে পারিনি। ফলে আমি আমার বাবা হওয়ার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারিনি। কিন্তু তুমি যেখানেই থাকো, সুখে থেকো মরিয়ম মা আমার। এভাবেই একটি বিশেষ দিন কেটে গেল। এই একটি দিন কত কিছুই না পরিবর্তন করে দিল। এরপর থেকে মরিয়মের কোমল হৃদয় হয়তো আর কোনোদিনই যন্ত্রণার সম্মুখীন হবে না। সকালে কিছু পাখিরা এসে মরিয়মের গায়ে থাকা চাদর সরিয়ে দিল। দাম্পিক, এখন ঘুম ভাঙেনি তোমার? মরিয়ম, আরে তুমি কে? আমার মুখে তুমি আসলেই বাকি করে। দাম্পিক, এই মনে হচ্ছে। মুখের ধরে মেয়েটার মাথাটা আবার গিয়েছে। আরে জনাব, আমি হলাম আপনার দিনকর। মরিয়ম, ও হ্যাঁ, আমার দিনকর। আমাকে ঘুরতে নিয়ে চলুন। দাম্পিক, আচ্ছা চলুন তবে। এরপর দাম্পিক মরিয়মকে একটি বিশেষ জায়গায় নিয়ে গেল। তারা এখন মূলত একটি গাছতলায় এসেছে। গাছটি থেকে অনবরত নাম না জানা গোলাপি রঙের কিছু ফুল ফুটছে। সেখানে একটি গোলনাম টাঙানো রয়েছে। এটি মূলত দাম্পিক মরিয়মের জন্যই রেখেছে। এবার দাম্পিক মরিয়মকে সেই দোলনায় গিয়ে বসতে বলল। সে তার কথা মতো সেই দোলনায় উঠে বসল। দাম্পিক ধীরে ধীরে দোলনাটা নাড়িয়ে দিতে লাগল। এমন সময় সেই ফুলের পাপড়িগুলো এসে পড়ছিল মরিয়মের কাঁধে, চুলে। আর দাম্পিক যেন কোনো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তার দিকে নিঃশব্দে চেয়ে রয়েছে। এটা দেখে খানিকটা লজ্জায় যেন পেল মরিয়ম। তবে পরক্ষণেই সে কিছু একটা ভেবে শব্দ করে জড়িয়ে ধরল দাম্পিককে। দাম্পিক যেন তার দ্রুত স্পন্দিত হওয়া হৃদয়কে অনুভব করতে পারছে। অবশেষে মরিয়মের কষ্টের সমাপ্তি ঘটল। সে এখন এমন এক
এক দুনিয়ায় বাস করছে, যেখানে তাকে আর কোনো প্রকার কষ্টই স্পর্শ করতে পারবে না। একজন তৃষ্ণার্তের জন্য যেমন পানীয় পরিহার্য, তেমন প্রত্যেক মানুষের জন্যই এমন একজন অপরিহার্য, যার সাথে হাতে হাত রেখে জীবনের গতি থেকে